নমস্কার। আজকে নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আছেন ডক্টর বিশ্বাস, আমাদের স্পেশাল অতিথি, এবং উনার সাথে আরো রয়েছেন ডক্টর ব্যানার্জি এবং সেনগুপ্ত ম্যাডাম, যিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট। সো আজকের আলোচনা আপনারা নিশ্চয়ই জানেন কোভিড নিয়ে মেন্টাল যে হেলথ ওয়েলনেস নিয়ে আমরা অনেক আলোচনা করব। তো সেই রেসপেক্টে প্রথমে আপনাদের কাছে বলি, মনিকা মনিকা আমাদের ডক্টর বিশ্বাস, উনার পরিচয়টা উনি নিজেই দিন, যাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইউকে থেকে উনি এসছেন, আমাদের নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে বাংলার আপনাদের কাছে পৌঁছাচ্ছেন, উনার বার্তা দিচ্ছেন। তো ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমাদের নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আসার জন্যে। আমাদের এই যে স্বাস্থ্য সচেতনতা যে আমরা গড়ে তুলি দীর্ঘদিন ধরে, তার সঙ্গে আপনাদের এই কন্ট্রিবিউশন আমরা মনে রাখবো, এবং আমরা আগামী দিনে আরো এই ধরনের প্রোগ্রাম করব। তো কোভিড-19 মহামারী ও মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে আমরা যে কথা বলবো, সেখানে আমাদের ডক্টর বিশ্বাস, আপনি যদি আপনার মূল্যবান প্রেজেন্টেশন দিন বা আপনার সম্বন্ধে যদি কিছু বলেন, খুব ভালো হয়। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। আমি এখানে ইউকে তে আছি 1996 থেকে, তাই প্রায় 25 বছর হয়ে গেল আর কি। তো এখানে হাসপাতালে কাজ করি। আমার মেইন সাইকিয়াট্রি যদিও আমি করি, আমার মেইন ইন্টারেস্ট হচ্ছে বয়স্ক লোকেদের মানসিক রোগের ব্যাপার নিয়ে, যেরকম ধরুন ডিপ্রেশন, এমনি যা যা হয়, প্লাস ডিমেনশিয়া নিয়ে আমার স্পেশালিটি। আর ডেলিরিয়াম বলে যখন শারীরিক কোনো অন্য রোগ থাকে, তখন মানসিক ব্যাপারটা কিভাবে সেটা এফেক্টেড হয় সেটা নিয়েও আমার আর কি কাজ মেনলি। তো আমি আজকে কোভিড এই মহামারীতে যে কিভাবে মানুষের মানসিক যে মেন্টাল হেলথটা এফেক্টেড হয়েছে সেটা নিয়েই বলবো। আমার টকটা হবে ইংলিশে। আমি তারপর যদি কোনো প্রশ্ন পাই আমি সেটা বাংলায় উত্তর দেব, যে কোনো ল্যাঙ্গুয়েজেই উত্তর দিতে পারি। তাই জন্য আমি এখন স্ক্রিন শেয়ার করছি। আমার নিজের কাজ নিয়ে আমি বেশি বলে সময় নষ্ট করতে চাই না। একটুখানি বলে নি ম্যাডাম, একটুখানি বলে নি। আমাদের এর সাথে আপনার সাথে আমাদের প্ল্যাটফর্মে আরো দুজন অতিথি আছেন, ডক্টর ব্যানার্জি, আপনার সম্বন্ধে যদি একটু পরিচয় দেন, আমাদের সকলে জানতে পারবে আপনার সম্বন্ধে। আপনি কলকাতা থেকে আছেন, এবং এটাও আমাদের কাছে বড় পাওয়া। একটুখানি আপনার কথা যদি বলেন। নমস্কার, আমি ডক্টর মৌসুমী ব্যানার্জি। আমি মেইনলি ফিটাল মেডিসিন আল্ট্রাসাউন্ড নিয়ে কাজ করি। তো আজকে আমার স্পেশালি এখানে আসা মৃদুলকে শোনার জন্য, কারণ আমরা এটা ডে ইন ডে আউট ফেস করছি। কোভিড সিচুয়েশনে বিভিন্ন রকম এজ গ্রুপে বিভিন্ন মানসিক সমস্যা হচ্ছে। আমরা সেটা এমনি যখন আমি গাইনি চেম্বারও করি, গাইনি প্র্যাকটিস করি, যখন আমি দেখি পেশেন্টদেরকে, তো অনেকেই অনেক রকম সমস্যা নিয়ে আসছে। গাইনি প্রবলেমের সঙ্গে সঙ্গে সেটা মেন্টাল হেলথের একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্যই আজকে আমি একটু স্পেশালি এনলাইটেন্ড হব, মৃদুল কি বলে, ও কি কি ফেস করেছে সেগুলোর জন্য আমি এসেছি। আর আমি একটু আগে থেকে বলে রাখছি, এখন আমার চেম্বার হয়তো আমি একটু দরকার হলে চলে যেতে পারি, এই আর কি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। এর সঙ্গে আপনাদের সাথে পরিচয় করে দিই মনিকা সেনগুপ্ত, যিনি এখন একজন রিটায়ার্ড প্রফেশনাল, বাট উনি সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট হিসাবে ইউকে তে পরিচিত। তো ম্যাডাম, আপনি যদি কিছু বলেন, জাস্ট আপনার পরিচয় একটু যদি দেন। মনিকা ম্যাডাম। হ্যাঁ, আমি আজকে 6-7 বছর হলো রিটায়ার করেছি। আমি সোশ্যাল ওয়ার্কারে কাজ করতাম, এখানে কার্ডিফেও করেছি, আর এখন আমি বর্তমানে রন্দাতে আছি, রন্দাতেও করেছি। আমার ক্লায়েন্ট গ্রুপ মেইনলি ছিল এল্ডারলি আর ফিজিক্যাল ডিসেবিলিটি ক্লায়েন্ট নিয়ে আমি কাজ করতাম। তো আমি জানতে চাই এই কোভিড-19-এ যে যারা বিশেষ করে এল্ডারলি, যারা আমাদের এথনিক মাইনরিটি অনেকে আছে যারা বাইরে প্রকাশ করতে পারে না, ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, এবং তারা কিভাবে ডিপ্রেশনের মধ্যে ঢুকে গেছে এবং তাদেরকে কিভাবে হেল্প করা যায়, সেটা আমার জানার ইচ্ছে।
খুব ভালো, খুব ভালো। আমরা নিশ্চয়ই আমরা জানবো, ডক্টর বিশ্বাসের কাছ থেকে আমরা সবকিছু জানবো। তাহলে আমরা কোভিড-19 প্যান্ডামিক নিয়ে দীর্ঘদিন পথ পার করছি, আমরা অনেককে হারিয়েছি, আবার আমরা অনেকটা কন্ট্রোলও করেছি রাইট নাও। গ্লোবাল সমস্যা এটা একটা, তো সেই সমস্যাটা আবার নতুন একটা ভ্যারিয়েন্ট আসছে, অমিক্রন আসছে। তো সে যাই হোক, কোভিড প্যান্ডামিক এই টোটাল টাইমটাকে আমাদের মধ্যে যে একটা মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে একটা বৃহত্তর মানুষের মধ্যে, সেটা দিক দিয়ে কিন্তু মানে বলার অবকাশ নেই আর কি, সেটা আছে। তো এর সাথে বেসিক্যালি আমাদের পারিবারিক সমস্যা থাকে, আমাদের অর্থনৈতিক সমস্যা থাকে, আমাদের অনেক কিছু সমস্যা থাকে, রিলেশনশিপ সমস্যা থাকে, আমাদের সোশ্যালের অনেক সমস্যা থাকে, সমস্ত কিছু আমাদের কেরিয়ারের সমস্যা থাকে, রাইট? সবকিছু একটা ট্রেস তৈরি করে, তখন আমাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। তো তার ফলে অনেকে সুইসাইড করে, অনেকের মধ্যে আমরা দেখেছি অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে সুইসাইড পর্যন্ত করে। তো আজকে কোভিড প্যান্ডামিককে ঘিরে, কোভিড প্যান্ডামিকের এই বাতাবরণে আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের স্পেশাল একটা বার্তা ডক্টর বিশ্বাস দিতে চান। তো আসুন আমরা এখন সেটা দেখে নিই। লাইক শেয়ার। আপনি ওটাকে হোল স্ক্রিনও করে নিতে পারেন আপনার সুবিধা মতো, যদি আপনার প্রেজেন্টেশন মোডে যেতে চান। ঠিক আছে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। ভেরি গুড। তাহলে আমি শুরু করছি আর কি। কোভিড-19 আমরা যেটা ডিসকাস করলাম যে এটা তো প্রচন্ড ভাবে সবাইকেই এফেক্ট করেছে, যারা মানে যে কোনো এজ গ্রুপে আর কি, যারা শুধু মানে এমনি জেনারেল পপুলেশন কি পেশেন্ট তাদের কথা বলছি না, আমি বলছি সবাইকে, যারা আমরা আমাদের মতো ডাক্তার যারা মানুষের চিকিৎসা করেছে ওই সময়, তাদেরও এফেক্ট করেছে। তো এইগুলো, এই যে নেগেটিভ কনসিকুয়েন্সেস অফ কোভিড-19 মানুষের যে মানসিক হেলথের উপর যেটা প্রতিক্রিয়া হয়েছে, সেটাকে যদি আমরা ইগনোর করি, তখন এখন সায়েন্টিস্টরা বলেছে যে এর পরে আগামী কিছু বছরে সেটা একটা এই ভাইরাসের যে এফেক্টটা হয়েছে তার থেকেও একটা বড় এফেক্টে মানে টার্ন করতে পারে আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমাদের এত ডিসকাশন, এত রিসার্চ এখন চলছে। তো এইগুলো কিছু কিছু জিনিস ইউকে বেসড যেগুলো স্টাডিজ হয়েছে, সেখানে বলা গেছে যে ডিপ্রেশনের যে মানে মনের অবসাদের যে রেটটা, সেটা ডাবল হয়ে গেছে প্যান্ডেমিকের শুরুতেই আর কি। এবং এটা বাড়ন্ত, এটা আটকে নেই, এটা বাড়ন্ত। এই কারণে একটা গ্রোয়িং মেন্টাল হেলথ ক্রাইসিস ইউকেতে হবে। কিন্তু আমি যদিও ইউকেতে নিজে থাকি, প্র্যাকটিস করি বলে বলছি, এটা কিন্তু এটা একটা ফ্যাক্ট অ্যাক্রস দ্য গ্লোব। আর এখানে যেটা বলা হচ্ছে যে যখন একটা ইনিশিয়াল ফার্স্ট গত বছর 2020-তে স্টাডি করে দেখা গেছিল, তখন দেখা গেছে যে মানে 69% বলা হয়েছে যে তারা মানে লোকজন খুবই চিন্তিত আছে। তাই জন্য অ্যাংজাইটিটা আমাদের একটা বিরাট ভাবে দেখা দিচ্ছে সবার মধ্যে, নট জাস্ট পেশেন্ট যাদের মেন্টাল হেলথ প্রবলেমস হয়েছে, এমনি যারা কাজ টাজ করছে সবার মধ্যেই একটা ন্যাচারাল ফিলিং অফ আনসার্টেনটি, একটা চিন্তা কি হবে, এরপরে আমরা কিভাবে ফেরত যাব। লকডাউনের একটা আলাদা চিন্তা ছিল, লকডাউন উঠে যাওয়ার পর এখন নর্মালাইজ যেটা হচ্ছে সেটা নিয়ে একটা প্রচন্ড ভাবে মানুষের মধ্যে চিন্তা আছে। আর যে চিন্তাটা আমাকে বারবার বলতে হবে যে কোনো একটা পার্টিকুলার এজ গ্রুপে দাঁড়িয়ে নেই, সব রকমের এজ গ্রুপেই দাঁড়িয়ে আছে আর কি। আর একটা জিনিস হচ্ছে যে যেটা দেখা গেছে যে কোনো দেশে, ওয়েদার ইটস ডেভেলপিং কি ডেভেলপড কান্ট্রিতে, যে যে ইকোনমিক পজিশনে যারা আছে, যে স্পেশালি ইনইকুয়ালিটিস, যারা চট করে পয়সা আছে বলে কি মানে সামর্থ্য আছে বলে হেলথ পাচ্ছে, ডাক্তারের কাছে যেতে পারছে, বাড়িতে ওষুধ ডেলিভারি করতে পারছে, তাদের যে যে ব্যাপারটা হচ্ছে আর কি, যে এফেক্টটা হচ্ছে, সেটার থেকে 3-4 গুণ বেশি হচ্ছে যারা একটু ডিপ্রাইভড এরিয়াতে আছে, যাদের অত সামর্থ্য নেই, বয়স্ক লোকেদের। তো সেই সবগুলো আমাদের মাথায় রেখে এগোতে হবে যে তাদের আমরা কি করে মানে এই বলতে পারেন আর কি ডায়াগনস্টিক টেস্ট যেগুলো আছে, যেগুলো ট্রিটমেন্ট আছে, সেগুলো দেব। তো আমি আজকে যেগুলো বলবো, যে মেইন ব্যাপারটা হচ্ছে যে আপনার অনেক সময় তো হয় যে যে কোনো একটা কিছু নতুন চেঞ্জ এলে মানুষের মধ্যে থেকে একটা আনসার্টিনটি হয়, একটা অ্যাংজাইটি হয়। তো আপনারা চিনবেন কি করে যে কি হচ্ছে, কিভাবে বুঝবেন যে না এটা তো একদম টিপিক্যাল যেরকম একটুখানি চিন্তা, একটুখানি অশান্তি মনে, সেটার থেকে বেশি। সেটা হচ্ছে দেখবেন অ্যাংজাইটিতে একটা ব্যাপার হয়, আবার যখন সেই অ্যাংজাইটিটা আস্তে আস্তে মনের অবসাদে পরিণত হয় এবং বাড়ে, তখন আবার সেটা ওই ডিপ্রেশনের মধ্যে, ক্লিনিক্যাল ডিপ্রেশন যেটাকে বলি, তার মধ্যে চলে যায়।
অ্যাংজাইটিটা 3 রকমের আমি ভাগ করতে চাইছি, কারণ অনেক সময় হয় যে মানুষ বলবে না না আমি তো কোনো চিন্তা করছি না, আমার তো কোনো চিন্তা নেই, কিন্তু বলবে যে আমার না কেমন একটা অস্বস্তি হচ্ছে, একটু বুকে যেন টাইট টাইট ভাব হচ্ছে, আর মনে হচ্ছে যেন একটা প্যালপিটেশন, হার্ট রেটটা বেড়ে যাচ্ছে, কিংবা দেখবে হাত হাত পা কাঁপছে যেটাকে বলে, পেটের মধ্যে একটা টাইট ভাব, হ্যাঁ, টাইট নটস যেটাকে বলে, কিংবা একটা অজানা চিন্তা নয় কিন্তু অজানা একটা ভয় 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 ভাব যে একটা কিছু খারাপ হবে, সেগুলো হচ্ছে সাডেন, মানে এই যে ভয়টা। আর আবার অনেক সময় হয় অ্যাকিউট অ্যাংজাইটিতে আর কিছু হচ্ছে না কিন্তু খালি মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবো, কি কান্না পেয়ে যাচ্ছে, হ্যাঁ, সেইগুলো সব হচ্ছে অ্যাংজাইটির এক একটা সিমটম, যেগুলো যেগুলো যদি 1 সপ্তাহ 2 সপ্তাহেরও বেশি কন্টিনিউ করে তখন বুঝতে হবে যে না, এবার এটার জন্য চিকিৎসা দরকার। ডিপ্রেশনেরও ঠিক ওইভাবেই ভাগ করেছি, যে ডিপ্রেশন যে সবসময় মানুষ বলবে যে না আমার সারাক্ষণ লো মুড, হ্যাঁ, মনে অবসাদ, তা নাও থাকতে পারে, একটা ফেটিক থাকতে পারে, একটা সারাক্ষণ মনে হবে ওরে বাবা খুব খারাপ কিছু একটা হবে, না একটা ভীষণই খারাপ কিছু হবে আমার সাথেই হবে, কিংবা আমার খুব ক্লোজ ফ্যামিলি মেম্বারের সাথে হবে, যেটাকে ক্যাটাস্ট্রফিক ভিশন বলে। সেই জিনিসটা হচ্ছে একটা নেগেটিভ মানে মনের ধারার জন্য সারাক্ষণ তার মধ্যে লোকজন মানে ঢুকে যাবে, সেটাও ভীষণভাবে কোভিড এর এই সময় দেখা দিয়েছে। এবং সেটা হলে কি কি হতে পারে, ইমোশনাল যেটা ব্যাপারটা হচ্ছে যে সেন্সিটিভিটি কিংবা ইরিটেবিলিটি, বাড়ির লোক বলবে কোনো কিছু কথা বললেই সে হঠাৎ করে দুম করে রেগে যাচ্ছে, আগে এরকম ছিল না, কিংবা কোনো জিনিসটা খুব নিজে পার্সোনাল নিয়ে নিচ্ছে, অন্য লোকের ব্যাপারে কথা হচ্ছে সে ভাবছে তার ব্যাপারে কথা হচ্ছে, হ্যাঁ, এই করতে করতে লো সেলফ এস্টিম আসে, মেলাঙ্কনি আসে। আমরা শুনি যে অনেক সময় অনেকে গুটিয়ে যায়, তারা বাইরে যেতে চায় না। এই কোভিড এর জন্য তো এটা আরো বেশি ভাবে হয়েছে যে বাইরে এমনি যেতে চাইছিলেন না, এবং যখন এখন আস্তে আস্তে নর্মালাইজ করছে, এই যেহেতু তাদের মনের অবসাদ হয়েছে, তারা বাইরে যেতে চাইছেন না, লোকে সেটাকে ভাববে হয়তো কোভিড এর ভয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ডিপ্রেশনের একটা সিমটম। ফিজিক্যাল লেথার্জি একটা হবে, কিছু করতে ইচ্ছে করছে না, সকালবেলা ঘুম থেকে উঠে আর কিছু করবো না, শুয়ে শুয়েই থাকবো, কিংবা রাত্রিবেলা তাড়াতাড়ি শুতে চলে যাচ্ছে কিন্তু স্লিপ হচ্ছে না, মানে ঘুম আসছে না, সেটা একটা ল্যাক অফ কনসেন্ট্রেশনটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। যে জিনিসটা অ্যাংজাইটিতেও হতে পারে, যে কোনো ব্যাপারেই হতে পারে, কিন্তু মনে রাখবেন যে ল্যাক অফ কনসেন্ট্রেশনটা এমনই একটা জিনিস যে আমি যদি ঠিক করে কনসেন্ট্রেট না করতে পারি, আমি পুরোপুরি ভাবে কোনো কাজ সঠিকভাবে করতে পারবো না। তো সেটাও একটা খুব চিন্তার ব্যাপার যে আমি মনে রাখতে পারছি না, আমি যেটা শুনছি তাতে আমি চিন্তিত হয়ে যাচ্ছি যে কি হলো। তারপরে ধরুন ধরুন যাদের এমন হয়েছে, যাদের কোভিড হয়েছে, কোভিড হওয়ার পর তারা শারীরিকভাবে তখনও পুরোপুরি সুস্থ হয়নি, কি যদি সুস্থ হয়েও থাকে তাদের একটা ফেটিক আছে, কিন্তু এই ফেটিকটা, ডিপ্রেশনের ফেটিকটা আবার একটা মানে মানসিক ফেটিক, আবার ফিজিক্যাল ফেটিকও। তাই এই জিনিসটা ডিফারেন্সিয়েট করাটা খুব দরকার, কতদিন আছে, কি রকম ভাবে আছে, তার সঙ্গে সঙ্গে কি চলছে, অ্যাপেটাইট, ঘুম, এইগুলো যেগুলো বললাম, খিদে কমে যাচ্ছে, এগুলোর দিকে নজর রাখাটাও খুব দরকার। কোভিড এর এই যে আমি যে যে কথাগুলো বললাম, এই জিনিসগুলো দেখা দিচ্ছে যে কি হতে পারে চেঞ্জেস গুলো, যেটা নিজে যদি নাও বোঝা যায়, বাইরের লোকও কি বুঝতে পারছে, বাড়ির লোকও কি বুঝতে পারছে যে মানুষের মধ্যে অ্যাংজাইটি, আনসার্টেনটির জন্য সেই মানুষটা সারাক্ষণ বলছে যে আমার কি হবে, কি হতে পারে না, কিছুই ভালো লাগছে না, লোনলিনেস হচ্ছে, কারণ অনেকেই বাড়ি থেকে বেরোতে পারে। বয়স্ক লোকেদের ব্যাপারটা এটা আমার, বয়স্ক লোক যাদের ধরুন অনেক রকমের অসুখ বিসুখ আছে, ইমিউনো কম্প্রোমাইজ, যদি কোনো কারণে তাদের যেরকম ক্যান্সার, যেরকম আরো মানে ইমিউনো কম্প্রোমাইজড হওয়া মানুষ স্টেরয়েডে আছে, কিংবা বাড়িতে কোনো চিকিৎসা হচ্ছে, তারা বাইরে বেরোতে পারবে না, কারণ তাদের বলা হয়েছে যে তোমরা বেরোলে তোমাদের একটা হাই রিস্ক। তাদের মধ্যে একটা ওই আমি কি তাহলে আর কখনোই বেরোতে পারবো না, আমার কি কারোর সাথে দেখা হবে না, সেই থেকে একটা লোনলিনেস থেকে স্যাডনেস এসে যায়, সেই থেকে হেল্পলেসনেস, ফ্রাস্ট্রেশন। অনেকে আছে যারা আমাকে বলতে হবে যে ধরুন অনেক রকম লসের মধ্যে দিয়ে গেছে, জব লস, তারপরে বন্ধু বান্ধবদের সঙ্গে কন্ট্যাক্ট লস, হ্যাঁ, তারপরে স্কুলে যাচ্ছিল বাচ্চারা, স্কুল এখন যেতে পারছে না, ইউনিভার্সিটি যেতে পারছে না, সব রকমেরই একটা ফ্রাস্ট্রেশন, একটা হেল্পলেসনেস, এগুলো সব কিছু চেঞ্জেস আমরা দেখতে পেয়েছি কোভিড এর সময়। আচ্ছা, এর মধ্যে যেটা হয় আমি যেরকম বললাম, অ্যাংজাইটির জন্য একটা সারাক্ষণ পেটের মধ্যে অশান্তি, সারাক্ষণ একটা আনচান ভাব, তাতে আর ডিপ্রেশনের মধ্যেও সেম জিনিসটা, তাতে খাওয়া দাওয়া এফেক্ট করবে, ঘুমের প্যাটার্ন এফেক্ট করবে। কিছু কিছু লোকজন বলবে যে আমি রাতে একদম ঘুমোতে পারছি না, সকালে ঝিমুনি, ঘুম ঘুম ভাব, সেটা কি করে ট্যাকেল করা যায়।
আমার ক্লিনিকে বেশিরভাগ পেশেন্টের মধ্যেই কিন্তু আমি বলবো যে সেটা আমি আগে লক্ষ্য করেছি। মনের অবসাদ কিছু বলছেন না, কিন্তু ওই হচ্ছে যে আমার এখন কিছুই করতে ভালো লাগছে না, তাই জন্য খেতেও ইচ্ছে করছে না, আর ঘুমটা একদম গেছে আর কি। অনেকেই আবার বলছে যে কারণ আমি রাত জেগে জেগে টিভি দেখছি যে এরপরে কি হবে, নতুন রেগুলেশনস কি আসবে, কোথায় কি হচ্ছে, এবং টিভি বলুন কি সোশ্যাল মিডিয়া বলুন, ওই জিনিসটা আমি পরেও বলবো যে আমাদের হয়তো খুব বেশি ইনফরমেশন দিচ্ছে যেটা চিন্তাদায়ক, সেটার জন্য ঘুম এফেক্ট করতে পারে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে আছে যারা আর কিছু পাচ্ছেন না, কোপ করার জন্য বাড়িতেও আছেন, অ্যালকোহল নিচ্ছে, কি ইয়াঙ্গার জেনারেশন যদি ড্রাগস নিতে শুরু করে সেটার দিকেও খেয়াল রাখা খুব দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইনফরমেশন আপডেট, যেটা বললাম যে খুব বার্ন আউট, খুব বেশি যদি সেটা হয় সেটাও একটা চিন্তা। দেখতে হবে, আমাদের স্ট্রিমলাইন করতে হবে যে আমরা কি কি জানছি। যে কোনো জায়গা থেকে এক গাদা ইনফরমেশন আমাদের মানে মানসিক হেলথের জন্য তো এটা একেবারেই ঠিক নয়। মানে আমার মনে হয় ম্যাডাম ইনফোডেমিক এখানে একটা বিশাল বড় কাজ করছে। মানে আপনারা যেটা মানে আমি যেটা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করেছি যে ইভেন এই টিভি চ্যানেল, ম্যাক্সিমাম টিভি চ্যানেল এত বেশি সারাদিন ধরে এই একই মানে অমিক্রন ভ্যারিয়েন্টের কথা জাস্ট একটা উল্লেখ করছি, এরা অমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে এমন কিছু জানে না। ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে এর এখনো রিসার্চ অনেক বাকি আছে। একটা ভ্যারিয়েন্টের তো জন্ম সবসময় হয়, কিন্তু সেটাকে এমন ভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে মানে সকালবেলা থেকে শুরু হয়েছে, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে অব্দি অমিক্রন। তো এর ফলে মানুষের মধ্যে একটা ট্রমা তৈরি হচ্ছে, মানে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। আর এই যে ইনফরমেশন গুলো তারা শেয়ার করে, এখনো গবেষণা অনেক বাকি, যেটা কতটা ট্রান্সমিট করবে, কতজনকে এর ফ্যাটাল দিক আছে কিনা এখনো অজানা, অনেক কিছু অজানা। মানে একটা মেন ভাইরাস হচ্ছে কোভিড-19, যেটা আমরা চিনি জানি রাইট নাও, তারই একটা রূপ এসছে বলে সেটাকে এত ভাবে প্রচার করাটা, তার জন্য সাবধানতা নেওয়া দরকার, সেটা আমরা নেওয়া দরকার। সেটার উপর যদি ফোকাস করাটা বেশি হয় তাহলে আমার মনে হয় যে ইনফোডেমিক গুলো যেটা আপনি বললেন, মানসিক স্বাস্থ্যের যে অবনতি, এটা কিন্তু ঘটছে, এটা প্রতিনিয়ত ঘটছে। এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করুন, আর এই মানে ইভেন রেসপন্সিবল অনেক পার্সন পর্যন্ত আছেন যারা এই ধরনের বক্তব্য মানে অনেক মানে বিজ্ঞানসম্মত নয় এমন বক্তব্য কিন্তু রাখছেন, এবং তার ফলে কি হচ্ছে যে আমাদের এই ইনফোডেমিকটা আরো বেশি ছড়াচ্ছে, এবং এটা মানসিক স্বাস্থ্যের কিন্তু সামগ্রিকভাবে মানে প্রচুর মানুষের কাছে রিচ করে যাচ্ছে। দেখুন প্রত্যেকটা চ্যানেলের একটা রিচ আছে, লক্ষ লক্ষ মানে ফলোয়ার, রাইট? সো তার ফলে কি হয় যে এই ইনফরমেশন গুলো, ভুল ইনফরমেশন গুলো তাদের মানে মানুষের কাছে খুব ইজিলি চলে যাচ্ছে। আর যারা সায়েন্টিফিক্যালি নিয়ে আসেন বা চেষ্টা করছেন, তারা কিন্তু তাদের এফোর্টটা এত কম যে এখানে কিন্তু কন্ট্রিবিউশন করার জায়গায় তারা পাচ্ছেন না। এটা আমি লক্ষ্য করেছি। একদম, আপনি ওমিক্রন নিয়ে বললেন বলে আপনাকে বলি যে কোভিডটাও যখন নতুন শুরু হয়েছিল, ওমিক্রনের মতো ওটাও তো নতুন, তখন সবাই ওটা একটা নিউজ পেয়ে গেল, নিউজ মিডিয়া এটাকে নিয়ে সেন্সেশনালাইজ করা যায়, যে কারণে তাদের একটা বলতে পারেন আর কি রিডার ভ্যালিউ বেড়ে গেল, নাম্বারস বেড়ে গেল, হ্যাঁ তাদের ওই ছিল, আর ওটা নিয়ে একটা কথা বলারও ওই হলো। কিন্তু সেটার মধ্যে যেটা বলার আছে যে এই জন্যই আমরা হেলথ কেয়ার প্রফেশনালস আর কি, আমাদের এটা একটা দায়িত্ব হয় যে ঠিক ইনফরমেশনটা পৌঁছে দেবা। আপনি যেরকম আজকে এটা অর্গানাইজ করেছেন, এরকম ভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রামস যদি হয়, যেখানে আমরা যারা প্রতিনিয়ত এরকম কাজ করছি, আমাদের কাছে অনেক কিছু ইনফরমেশন আসে তো মেডিকেল জার্নাল থেকে, সেখান থেকে আমরা WHO এরও ইনফরমেশন পাই, সেইগুলো নিয়ে আমরা বলতে পারি যে এখনো চলছে। WHO এখন ওমিক্রন নিয়ে খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে রিসার্চ এখনো প্রচন্ড ভাবে বাকি, কিছুই সেরকম বলতে পারা যাচ্ছে না যে কতটা ইনফেক্টিভ, কতটা সিরিয়াস, কতটা ভ্যাকসিনকে ওটা মানে এতগুলো ভেরিয়েন্ট আছে তো কিরকম ভাবে বাইপাস করবে কি করবে না, ভ্যাকসিনে কাজ হবে কি হবে না, কতটা কাজ এক্স্যাক্টলি টাইম লাগবে। ইয়েস এক্স্যাক্টলি, সেটা নিয়ে তো অবভিয়াসলি মানে ওমিক্রন নিয়ে এখন অনেক জল্পনা কল্পনা চলছে, তো আমার মনে হয় সেইগুলো খুব দরকার আর কি, যে ঠিক সোর্স থেকে ইনফরমেশনটা বার করা। আর সোশ্যাল মিডিয়াতে আমি বলবো যে WHO ভালো এরকম সাইট আছে, কিন্তু প্রত্যেকটা দেশে নিজেদের এক একটা আছে। আমাদের এখানে যেরকম পাবলিক হেলথ ইংল্যান্ড আছে, তারপরে আমেরিকাতে যেরকম CDC আছে, হ্যাঁ আমাদের দেশেও আছে, সেখানে ICMR আছে, সেখানে সবকিছুই এমন একটা ভাবে জানা উচিত যেটা পর্যাপ্ত এবং যেটা
এমন কেউ কেউ দিয়েছেন যারা বিশেষজ্ঞ। তো সেটা খুব দরকার। আর যেটা আমি বললাম যে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদেরও তো কনসার্ন থাকতে পারে, ইয়াং যারা আছে তাদের মা বাবাদের একটা দায়িত্ব আছে যে তাদের ভালো করে বুঝিয়ে দেওয়া যে এটা এমনই একটা জিনিস যেটা নিয়ে আমাদের সজাগ থাকতে হবে, কিছু কিছু প্রিকশনস আছে সেগুলো মেনে চলতে হবে যদি না হয়। এবং এটা আরেকটা জিনিসও আছে যে যে চিন্তার জিনিসকে নিয়ে শুধু চিন্তা করলে চলবে না, চিন্তার জিনিসটাকে কি করে এগিয়ে নিয়ে গিয়ে ওটাকে নিজেদের কন্ট্রোলে রাখতে হবে। কারণ কিছু কিছু জিনিস আছে মানসিক অবসাদের মধ্যে যেটা কন্ট্রিবিউট করে হচ্ছে, আমি যেটা বললাম যে আমাদের কন্ট্রোলের বাইরে কোন জিনিসটা আছে, কন্ট্রোলের বাইরের জিনিসটাকে পুরোপুরি ভাবে কন্ট্রোল করা যায় না। বাচ্চাদের সঙ্গে হোক কি বয়স্ক লোকেদের সঙ্গে হোক, আমাদের সেটা খুব ফ্র্যাঙ্কলি বলতে হবে যে আমরা হয়তো পুরোপুরি ভাবে এটাকে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু তার মানে এই নয় যে আমাদের কিছুই নেই। হ্যাঁ, পুরোপুরি হোপলেসনেস নয়, আমাদের কিছু তো কিছু একটা কমেন্ট এসছে, আমি আগন্তুক, এর নাম পূজা। ও আমাদের আমি চিনি ব্যক্তিগতভাবে, একটা মা, ওর একটা কিডস আছে, তো একটু ভয় পেয়েছে, সেই জন্য এটা লিখেছে। তো আপনার কাছে জানতে এসেছে, গুড আফটারনুন ম্যাডাম, লং টার্ম প্যান্ডামিক সিচুয়েশনে এভরি মোমেন্ট করোনা ফিয়ার এবং এই কন্টিনিউয়াস ট্রমা থেকে বেরোনোর উপায় কি? মানে ও জানতে চাইছে এই যে কন্টিনিউ ফিয়ার, এটা থেকে আমরা কিভাবে বেরোবো? অবশ্যই, থ্যাংক ইউ পূজা। আমরা এই মানে ভয়ের মধ্যে দিয়েই চলছি কিছুটা, কিন্তু এটা বুঝতেই পাচ্ছেন যে গত বছর 2020-তে যে ভয়টা আমাদের ছিল, যে আনসার্টেনটিটা ছিল, অনিশ্চয়তাটা, সেটা থেকে আমরা এখন অনেকটা বেরিয়ে এসেছি। এখন লোকে বুঝতে পারছে যে ভ্যাকসিন বলে একটা জিনিস আছে যেটা দেওয়া যায়, এটাও লোকে বুঝতে পারছে যে ভাইরাসটা মিউটেট করছে, এবং আরো অনেকভাবে রিসার্চ দেখাচ্ছে যে আমরা যতটা সজাগ থাকবো, যতটা আমরা নিজেরা চেষ্টা করব এই ধরুন টাইট ফিটিং ওয়েল ফিটিং মাস্ক পরতে, হ্যাঁ, হাতে মানে হাইজিন, স্যানিটাইজেশন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলতে, এইসবগুলো যদি করা যায় ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। হোস্ট বডি না পেলে তো ভাইরাসটা সেরকম ভাবে এগোতে পারবে না, তো সেই জিনিসটা আমাদের আরো বেশি করতে হবে। তো এটা এখন আমাদের একটা ডেইলি লাইফস্টাইলের মধ্যে চলে আসবে, এবং সব সায়েন্টিস্ট যেটা বলছে যে এটা একটা এন্ডেমিক দাঁড়িয়ে যাবে ভাইরাসটা, কমন ফ্লু এর মতো, যে এটা থাকবে, আমাদের একে নিয়েই সঙ্গে নিয়ে চলতে হবে। আমাদের হয়তো ভ্যাকসিন নিতে হবে, এবং যারা ভ্যাকসিন নিতে একদম পারবেন না তাদের জন্য আমাদের কিছু কিছু মডিফিকেশন করতে হবে যাতে তারা না ইনফেক্টেড হয়। এবং এইভাবে আমরা যদি এগোই, ভয়টাকে সঙ্গে নিয়ে চলার দরকার নেই, ভাইরাসটাকেও যদি আমরা সঙ্গে নিয়ে চলি, আমরা জানতে হবে যে আমরা সুস্থ থাকবো কি করে, সেই অ্যাডভাইসটাকেও আমরা সঙ্গে নিয়ে চলতে পারি। তো এটা থেকে কবে বেরিয়ে আসবো এবং সেটা আমি তো বলতে পারবো না, কিন্তু এইটুকুন আমি বলতে পারবো যে বেরিয়ে আসার জন্য যে যেসব প্রচেষ্টা চলছে সেগুলো খুব দ্রুত গতিতে চলছে। এবং গ্লোবাল এখন ব্যাপারটা হচ্ছে, ওয়ার্ল্ডটা তো খুব ছোট হয়ে গেছে, তাই জন্য অনেক ইনফরমেশন এখন গ্লোবাল ডেটাবেসে শেয়ার হচ্ছে। আমি আজকেই পড়ছিলাম যে WHO তে এখন মাল্টি সেন্টারে অনেক রিসার্চ চালু হয়ে গেছে দেখার জন্য যে এই ভ্যাকসিনটাই কার্যত আমাদের মানে ভবিষ্যতেও এটাই লাগবে কিনা, এবং বুস্টার ডোজ হিসেবে কিরকম কিরকম ভাবে মানে করলে এই ভেরিয়েন্টটা নিয়ে যেটা বেরিয়েছে এখন, কারণ সব থেকে এখনো কিন্তু মনে রাখবেন যে সব থেকে মানে ডেডলি যেটাকে বলা হচ্ছে সেটা ডেল্টা ভেরিয়েন্টটা। তো তাই জন্য ওমিক্রনটার সঙ্গে সেটা আর ভ্যাকসিনের সেই সব কি লিঙ্ক আপ আছে সেই নিয়ে রিসার্চ চলছে, আগে গিয়ে আমরা আরো একটু জানতে পারবো। ধন্যবাদ, খুব সুন্দর ব্যাখ্যা করলেন। আশা করছি পূজা বা অন্যান্য যারা অমিক্রন নিয়ে কোশ্চেন করেছেন, উজ্জ্বল সাহা আপনি একটা অমিক্রন নিয়ে কোশ্চেন করেছেন, আমি এই প্রসঙ্গে বলে রেখি যে আগামীকাল আমাদের বিজ্ঞ এবং বিজ্ঞানীর একটা ডেডিকেটেড প্রোগ্রাম হচ্ছে অমিক্রন, যেখানে প্রধান বক্তা থাকবো আমি। তো সেক্ষেত্রে অমিক্রন দিয়ে আমি টোটাল রিসার্চ আপডেট বা বর্তমান সিচুয়েশন নিয়ে অনেক কথা বলবো। অবশ্যই আমাদের এই ফেসবুক পেজে চোখ রাখুন। ধন্যবাদ। হ্যাঁ, আপনি কন্টিনিউ করুন ম্যাডাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমার এই পেজটাতে আরেকটা জিনিস বলার আছে, যে একটা জিনিস ভীষণভাবে যেটা সব মানে আমরা লক্ষ্য করেছি আর কি, যে অনেক সময় হয়েছে তো যে আমাদের অনেক কিছু লস হয়েছে, লসের ব্যাপারটা নিয়ে আমি একটু বলতে চাই। যে লস যে শুধু মানুষ যারা যারা আমাদের প্রিয়জন হারিয়েছে সেই ব্যাপারে নয়, অনেকের আছে যে এইরকম অনেক অ্যাসপেক্টস আছে, কাজের লস অফ একটা, মানে আমি এরকম চাকরি ছিল সে চাকরি চলে গেছে সেটাতে লস হতে পারে। তারপরে আরেকটা লস হচ্ছে যে আগে যাদের যাদের কোভিড হয়েছে, যাদের খুব সিরিয়াস টাইপের কোভিড হয়েছে, হসপিটালাইজেশন হয়েছে, তাদের অনেক কিছু মডিফিকেশন করতে হয়েছে, তারা ঠিক সেইভাবেই আর আগের মতো করে কাজে ফেরত যেতে পারবে না,
সেটাও একটা লস। বাচ্চারা যারা স্কুলে যেতে পারেনি মাসের পর মাস, সেটা একটা তাদের কাছে বিরাট লস। বন্ধুত্বের অনেক সময় লস হতে পারে, যে এই সময়তে স্ট্রেসে স্ট্রেনে যাই হোক না কেন কিছু কিছু বন্ধুত্ব হয়তো মানে তাদের মানে রিলেশনশিপের একটু বদলাও এসছে, সেটারও একটা বিরাট লস। তো এইসব লস গুলো অনেক অনেক লেয়ার্সে এসেছে। এবং সব থেকে বড়টা হচ্ছে যেটা হচ্ছে বিরিভমেন্ট, যে যারা কাছের মানুষকে হারিয়েছে তাদের সময় যারা হসপিটালে গিয়ে তাদের সাথে দেখা করতে পারেনি। তারপরে যেরকম এখানে ইউকেতে আমরা দেখেছি, ইন্ডিয়াতেও জানি, ফিউনারাল অ্যারেঞ্জমেন্টস, যেটা শেষকৃত্যর সময় কাছে থাকতে পারেনি রিস্ট্রিকশনস এর জন্য, এইগুলোতে অনেক কিছু ভাবে মনের মধ্যে সেটা একটা বিরাট বড় আঘাত। সেটা একটা জিনিসই বলবো যে দের ইজ নো টাইম লিমিট অন গ্রিফ। হ্যাঁ, কে কিভাবে ওই ব্যাপারটা বিরিভমেন্টটাকে প্রসেস করছে, দ্যাট ইজ completely dependent on that particular person and the person's relationship with the person who they have lost. তাই জন্য এটার কোনো তাড়াহুড়ো করে নেই, এখানে কোনো লিখিত নেই যে ঠিক এইরকম করলেই চলবে। অনেকগুলো স্টেজেস অফ বিরিভমেন্ট আছে। আজকের টাইমের জন্য আমি হয়তো সবকিছুর মধ্যে দিয়ে যেতে পারবো না, তবে একটা জিনিসই বলতে পারি যে যে কোনো জিনিসের সময় দিলে আস্তে আস্তে সেটা সহনীয় হয়ে যায়। আর আমি বলবো যে যে মানুষকে হারানো হয়েছে তার সঙ্গে যেসব ভালো ভালো মুহূর্ত কাটানো গেছে সেইটা নিয়ে যদি থাকা যেতে পারে, সেটা আস্তে আস্তে একটা ভালো মানে সুদিং বাম হিসেবে ওই করা যেতে পারে। কারণ কিছু কিছু রিলেশনশিপ এমনই আছে যেটা হারিয়ে গেলে সেটার আর কোনো মানে রিপ্লেসমেন্ট নেই। তো সেটাকেই আস্তে আস্তে ভালো মেমোরিজ এর সঙ্গে থাকলে ওটা ভালোভাবে ওই করা যায়। বিরিভমেন্ট কিছু কিছু আমাদের এখানে আছে, বিরিভমেন্ট কাউন্সিলিং আছে। যখন দেখা যাবে যে এটা মোটামুটি 6-7 সপ্তাহ পরেও এটা চলছে, 6 মাসের পরেও এটা লিঙ্গার করছে, যে ঘুম হচ্ছে না, এটার জন্য আমি মানে মাঝে সাঝেই মানুষ মানে বারবার ফিরে যাচ্ছে, কাঁদছে, কিংবা ভাবছে এরকম কেন আমার সাথেই হলো টলো, তখন একটা কারোর সাথে কথা বলা খুব জরুরি। এবং যে হয়তো সেই প্রিয় মানুষকে চেনে তার সঙ্গে বলে মেমোরিজ শেয়ার করা। আর একদম যদি দেখা যায় যে না, সে যদি নিজের না বলে, তার আত্মীয় স্বজনরা যেন চেষ্টা করে যে তাকে সাপোর্ট করা, তার সাথে এই ব্যাপার নিয়ে কথা বলা ওপেনলি। আর দরকার পড়লে কোনো মানুষ মানে আমি বলবো বিশেষজ্ঞর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া, কি কাউন্সিলিং এর অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া। এই নিয়ে কোনো লজ্জা নেই, এই নিয়ে কোনো ভয় থাকা উচিত না। হ্যাঁ, একটা জিনিস আমি দেখেছি, এটা এখনো মানে মেন্টাল হেলথ বলতে যেটা একটা আরেকটা মানুষের ভেতর থেকে যেটা আসে, যে অনেক সময় মেন্টাল হেলথ যে আমাদের এই যে সমস্যাগুলো বললেন, এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই না করে এরা একটা অন্য ডিরেকশনে মানে সামাজিক একটা কিন্তু একটা অন্য ধরনের চোখ মানে অন্য ভাবে দেখা হয়। মেন্টাল হেলথ মানে অনেক সাউল বা এরকম কিছু একটা ব্যাপার, কিন্তু মেন্টাল হেলথ কিন্তু সেই কনসেপ্টটা শুধু সেরকম নয়। মানে এটা কিন্তু সমাজে একটা দেখায় যে ওদের ওর মাথা খারাপ আছে, মানে এইভাবে কিন্তু একটা আলাদা মেন্টাল হেলথ কিন্তু সমাজও কিন্তু আমাদের মধ্যে ইনডিউস করে। সেই কারণে এই মেন্টাল হেলথের ব্যাপারটা মানে এখনো একটু গোপন গোপন ব্যাপার থেকে যায়। কিন্তু ঘটনা হচ্ছে এটাকে আপনাদের বুঝতে হবে যে আজকে চিকিৎসা শাস্ত্র অনেক এগিয়ে গেছে। আমাদের এই যে মেন্টাল হেলথের সামগ্রিক প্রয়াস, যেটা ডক্টর ম্যাডাম বললেন যে আমাদের কোন কোন ক্ষেত্র থেকে যেগুলোর একটা উৎপত্তি ঘটে। তো আমাদের তো একটা শরীর মানে এটা একটা ব্যালেন্স, মানে একটা আমাদের ব্রেনের প্রচুর সিগন্যাল আছে, রাইট, প্রচুর নিউরো ট্রান্সমিটার্স আছে। তো সেই নিউরো ট্রান্সমিটার গুলো একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে, এবং সেই কোঅর্ডিনেশনের কোনো জায়গায় ব্যাঘাত ঘটলে অনেক সময় বিভিন্ন ধরনের সিমটমস আছে যেগুলো আস্তে আমাদের মধ্যে রিফ্লেক্ট হয়, এবং সেখানে অনেকগুলো অনসেট থাকে। এবং সেইগুলো আমার মনে হয় যারা সাইকিয়াট্রিক বা যারা নিউরোলজিস্ট ডাক্তার, তারা এই ব্যাপারগুলো সিমটম গুলো খুব ভালোভাবে ধরতে পারেন। তাই আপনারা কখনো মানে এই ধরনের কোনো কিছু ফেস করলে সেটাকে ফেলে না রেখে, যেটা ম্যাডাম বললেন, যে অবশ্যই ফিজিশিয়ানদের সাথে, বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করবেন। কারণ আপনি এই যে সামাজিক ব্যারিয়ারটাকে নিয়ে চিন্তিত, সেটাকে কিন্তু খুব একটা চিন্তা করার ব্যাপার নয়, এবং সেটা করবেন না, সেটা আপনারই ক্ষতি হবে। বলুন আপনি। খুব সুন্দর করেই বলেছেন, একদম একদম সহমত। আরো আরেকটা জিনিস যেটা হয়েছে যে প্যান্ডেমিকেতে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার দেখা দিয়েছে অনেকের মধ্যে, যাদের নিজেদের হয়েছে, যাদের খুব আপনজনের মধ্যে দেখা গেছে। তারপরে ধরুন যাদের হসপিটালাইজ করতে হয়েছে, হসপিটালের মধ্যে যে বেশ কিছু আমরা ভিডিও দেখেছি, যথেষ্ট মানে আর কি চিন্তাদায়ক জিনিস ছিল, সেখানে বেড পাওয়া যাচ্ছিল না, কিরকম ভাবে রোগীদের ট্রিটমেন্ট হয়েছে, আইটিইউর মধ্যে হয়েছে, এই স্পেশালি আইটিইউতে যারা ছিল ভেন্টিলেটরে,
তাদের মধ্যে একটা সাংঘাতিক রকমের সেই চিন্তাটা, তাদের যে আমি কি বাঁচবো, আমার কি হবে, যথেষ্ট ভয়াবহ একটা টাইম এর মধ্যে দিয়ে অনেকে গেছেন। হ্যাঁ, পাশের বাড়িতে কেউ, এটাও আমি শুনেছি যে পাশের বাড়িতে কেউ খুবই অসুস্থ হয়েছে, স্পেশালি যেখানে ফ্ল্যাট সিস্টেম, পাশে 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 পরপর ফ্ল্যাটস আছে, সেই সবে এটা কনস্ট্যান্ট একটা ফিয়ার কি কেউ একজন মারা গেছেন পাশের ফ্ল্যাটে, সেইটা থেকে বেরিয়ে আসা। সবাই তো সব একইভাবে একটা ডেঞ্জার বলুন কিংবা একটা এরকম চেঞ্জ ডিল করতে পারে না, হ্যান্ডেল করতে পারে না, আমরা সবাই ভিন্ন। তাই জন্য এর মধ্যে কোনো লজ্জা নেই। পিটিএসডি সিনড্রোম, মানে সিনড্রোম যেটাকে বলি আর কি, যে কনস্ট্যান্ট একটা ফ্ল্যাশব্যাক হওয়া, যখন মানে একা থাকছি, সেই একটা কিছু যদি আমার ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেইটার ফ্ল্যাশব্যাক বারবার আসা, সেটা একটা হয়, সেটা রাত্রিরে ঘুমকে ডিস্টার্ব করে, সকালবেলা একটা সারাক্ষণ লো লো গ্রেড হলেও একটা অ্যাংজাইটি মধ্যে দিয়ে মানুষ সে যায়, বারবার একটা মানে ওই ভয়, একটা আতঙ্ক যে আবার যদি ওরকম হয়, সেটা একটা সাংঘাতিক ভাবে থাকে। অ্যাপেটাইট, তারপরে মনের এই যে অবসাদ, সবকিছু ভাবেই সেটা প্রেজেন্ট করতে পারে। আর আরেকটা সাংঘাতিক রকম জিনিস যেটা হচ্ছে যে এটা যদি ঠিক ঠিক টাইমে না ধরা হয়, ট্রিটমেন্ট না হয়, মানুষ তখন এতটাই অসহায় ফিল করতে শুরু করে, তখন কিন্তু ওই মানে আত্মঘাতী যেগুলো থটস, যে সুইসাইডাল থটস যেটা, সেটা আসতে পারে। এবং সুইসাইডাল থটসটা এমনই একটা জিনিস যে লোকে সেটা নিয়ে বলতে পারে না, সেটা নিয়ে কারোর সাথে কথা বলতে পারে না। তাই জন্য আমরা যারা আশেপাশে আছি, আমরা যদি দেখি যে একজন খুব সাফার করছে, কি হঠাৎ করে সে চুপ হয়ে গেছে, উইথড্রন হয়েছে, কি তার খাওয়া দাওয়াটা আগের থেকে খুব কমে গেছে, কিছু বেরোতে চাইছে না, নিজের ঘরে থাকছে, বেরোতে চাইছে না, এই জিনিসটা নিয়ে একটু কথাবার্তা বলা দরকার, যে কিরকম কি মনে হচ্ছে, মনে কি হচ্ছে, যে খুব একটা এমন কিছু হচ্ছে যে সেটার কোনো হেল্প নেই, হোপলেসনেস যেটা ফিলিং, ওয়ার্থলেসনেস, গিল্ট, এইগুলো কি আছে সেরকম যদি, আর তারপরে এটা একেবারে ওপেনলি ডিসকাস করা, যে এমন কি মনে হচ্ছে কখনো যে লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং, মানে আর কিছু আমার জীবনে নেই যেটার জন্য আমার বাঁচা দরকার। কারণ রিসার্চ দেখা গেছে, এবং আমরা এটা প্রতিনিয়ত দেখি ক্লিনিক্যাল প্র্যাকটিসে, যে এইটা নিয়ে কথা বললে, যে আমি জাস্ট বিকজ জিজ্ঞেস করছি তার মানে এই নয় যে সেই মানুষটার মধ্যে আমি কোনো সুইসাইডাল আইডিয়াস ঢুকিয়ে দিচ্ছি, ঠিক তার বিপরীত, বরং সে একটা রিলিফ পাবে যে বাহ, একটু অন্তত কেউ আমাকে এটা নিয়ে জিজ্ঞেস করেছে, তাহলে ফ্রিলি সেটা নিয়ে ডিসকাস করতে পারবে। তাই এটা খুব দরকার, স্পেশালি ইয়াঙ্গার ওইতে। আর বয়স্ক লোকেদের যারা একা থাকে, কি তারা, তাদের খালি মনে হয়, আর হয়তো তাদের হয়তো অনেক রকম অন্য শারীরিক সমস্যাও আছে কিংবা ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, খুব দরকার এটার একটা একটু বি ভিজিলেন্ট আর কি, তোমার ওটা নিয়ে আর কি দেখা। খুব ভালো কথা শুনলাম। পরবর্তী স্লাইড। আচ্ছা, বাচ্চাদের মধ্যে আমি কিছুটা টাচ করে গেছি, একটু মনে রাখবেন যে বাচ্চাদের আছে, ওরাও তো শুনছে, ওরাও দেখছে মা বাবা ভয় পাচ্ছে, তারপরে আত্মীয় স্বজন হচ্ছে, ওরাও হয়তো বাড়িতে যদি কেউ এরকম মানে আকস্মিক ভাবে খুব অসুস্থ হয়, কি কেউ চলে গেছেন, লস, বেচারা তাদের মধ্যে দিয়েও সেটা যাচ্ছে, তারা বলতে পারছে না, মানে এই নয় যে তারা বুঝতে পারছে না। যেসব একদম শিশু, তারা হয়তো দেখছে মা বাবা কাঁদছে, মা বাবা খুব অ্যাংশিয়াস, তাদের অ্যাংজাইটিটা মানে দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, কথা বলা যে না, এটা হচ্ছে, এটা একটা এরকম একটা অসুখ কিংবা একটা এইভাবে স্প্রেড করছে, আমরা যদি ভিজিলেন্ট থাকি, আমরা ঠিক থাকি। এই জন্য স্কুল এই জন্যই বন্ধ রাখা হয়েছে, কি স্কুলে গেলে মাস্ক পরে থাকা, বাইরে মাস্ক পরে থাকা, একদম ওপেন এন্ড অনেস্টলি এগুলো ডিসকাস করে, তাদের যদি কোনো বক্তব্য থাকে, একটা টাইম বার করার দিনেতে, যে তোমার কি কোনো বক্তব্য আছে, তোমার কি কোনো প্রশ্ন আছে, সেটা সঙ্গে আমার মনে হয় যে মানে যদি তাদের সাথে খোলামেলা ভাবে ডিসকাস করা হয়, কিংবা তাদেরও একটু একটু যারা আরেকটু বড়, যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করছে, তাদেরও একটু মানে মনিটর করা ফ্যামিলি থেকে, যে তারা কি কি টাইপের জিনিস অ্যাক্সেস করছে, কি দেখছে, যাতে তাদেরও ভুলভাল জিনিস, ওই ইনফোডেমিক, আপনি যেটা বললেন, তারা দে আর নট এ ভিকটিম অফ ইনফোডেমিক, হ্যাঁ, এইগুলো দিয়ে করা আমার, আমি বলবো যে খুব দরকার, বাচ্চাদেরটা বললে চলবে না। আচ্ছা, বেম এন্ড কোভিড হচ্ছে আমাদের এখানে, আমরা যেহেতু যারা এই বাইরে থাকি, এখানে অনেক আছে ব্ল্যাক এশিয়ান মাইনরিটি এথনিক গ্রুপেতে, তাদের মধ্যে দিয়ে দেখা গেছে যে তাদের সব থেকে বেশি তারা এফেক্টেড হয়েছে, ডেথ রেটসও তাদেরও খুব হাই। আর সেই জন্য তাদের মানে অ্যাক্সেস টু সার্ভিসেস আর আরো অনেক কিছু ব্যারিয়ার্স ছিল, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল, তারা ঠিক করে, আমরা শুরু করার আগে শুনেছিলাম মিসেস সেনগুপ্ত জিজ্ঞেস করেছিলেন যে কালচারাল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্সে কি আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে প্রাইমারি মেন্টাল হেলথ আছে, জিপি আছে, নিজেদের ফ্যামিলি ফিজিশিয়ান,
তাদের ফ্যামিলিদের বলবো আবার করে ওটা ভিজিলেন্ট থাকতে, যে এরকম যদি কিছু হয় জিপির সাথে যোগাযোগ করতে। ইন্টারপ্রেটার্স আছে এখন তো এইসব দেশে, পাশ্চাত্য দেশেতে প্রত্যেকটা কমিউনিটিরই আলাদা করে করে এখন কোভিড হেল্পলাইন বেরিয়েছে, এবং তাদের ফ্যামিলি ফিজিশিয়ান, ফ্যামিলির লোক তাদের সঙ্গে অনলাইনেতে যোগাযোগ করতে পারে, জিপি থ্রু দিয়েও যোগাযোগ করতে পারে। এটা হচ্ছে বয়স্ক লোকেদের জন্য। আমি স্পেশালি বলতে চাই আমার মেইন ইন্টারেস্ট তো বয়স্ক লোকেদের নিয়ে, কারণ আমি ওখানে কাজ করি। আমি বলবো যে তাদের দিকে আমাদের এইবারে বেশি নজর দিতে হবে, কারণ যখন লকডাউন ছিল তখন তাদের বলা হয়েছিল যেটাকে শিল্ডিং বলে, যে বাড়িতে থাকতে হবে। অনেকেই আছে তাদের ছেলে মেয়েরা তাদের বেশি বেশি ভিজিট করতে পারছিল না, যারা একা আছে বাড়িতে হয়তো অনেকে দেখেছে যে কাজের লোকও আসছিল না সাহায্য করার জন্য, অনেক কিছুর মধ্যে দিয়ে তারা গেছেন, তাদেরও ওই লসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো তাদের মধ্যে কি কি দেখা দিতে পারে। আর আরেকটা জিনিস যেটা ভীষণভাবে মনে রাখা দরকার হচ্ছে যে আমরা কোভিড নিয়ে এত কথা বলছি, কিন্তু যারা বয়স্ক কিংবা আরো যারা ধরুন ভালনারেবল, তাদের আগে থেকেই রোগ ছিল হয়তো, যে রোগের চিকিৎসা তারা হয়তো রেগুলারলি করছিলেন, ডাক্তারের কাছে যাচ্ছিলেন কি হসপিটালের অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছিলেন, কিন্তু তারপরে যখন কোভিডটা এলো, লকডাউন হলো, সবাইকে বলা হলো না এখন বাড়িতে থাকুন, ডাক্তাররা ক্লিনিকে পেশেন্ট দেখতে পাচ্ছিলেন না, তখন একটা বিরাট গ্যাপ এসে গেল তাদের এই ফিজিক্যাল হেলথের যেসব ট্রিটমেন্ট বলুন, ইনভেস্টিগেশন টেস্ট বলুন, ডায়াবেটিসের বলুন, কার্ডিয়াক মানে ধরুন হার্ট ডিজিজের, এইগুলোর একটা গ্যাপ এসে গেল। সেটা নিয়েও বয়স্ক লোকেদের চিন্তা যে আমার তাহলে কি হবে, কি শারীরিক যদি কিছু প্রবলেম হচ্ছে ভয়ে মুখে বলতে পারছেন না, যে আমাকে যদি আবার হসপিটালে যেতে হয়, ওখান থেকে যদি রোগ আসে, কিন্তু সেই রোগগুলো তার দাঁড়িয়ে নেই, সেই রোগগুলোর চিকিৎসা দরকার। এখন সেটা থেকে একটা ওই যে একটা আনসার্টেনটি, আমি ডাক্তারের কাছে যেতে পারবো না, আর যদি আমাকে আবার হসপিটালাইজ করতে হয়, ওখান থেকে যদি কোভিড চলে আসে, প্রতিনিয়ত যে চিন্তা যে যদি আমার কোভিড হয়, বাইরের লোক বাড়িতে আসতে পারবে না, সেখান থেকে দেখা দিচ্ছে অ্যাংজাইটি, ডিপ্রেশন, সোশ্যাল আইসোলেশনের একটা আলাদা রোগ এখন। ইনফ্যাক্ট আমেরিকাতে DSM-4 যে তারা ক্লাসিফিকেশন করে মেন্টাল ইলনেসের, তারা এখন রিসার্চে দেখছে যে লোনলিনেস, সোশ্যাল আইসোলেশন, লোনলিনেসটা একটা রোগের ওইতে প্রায় দাঁড়িয়ে যাচ্ছে, যে তাতে কি কি হতে পারে আর কি মানুষের, এবং সেটার জন্য খেয়াল করা খুব খুব দরকার বয়স্ক লোকেদের স্পেশালি। আর এই যে যে জিনিসগুলো বললাম, লস অফ কনফিডেন্স, তারপরে সেলফ লেকনেস, দূর আমার নিজের ওপর করে আর কি লাভ, আমার তো আর এই যদি কোভিড হয় ব্যাস শেষ, একটা ভীষণ নেগেটিভিটির মধ্যে বয়স্ক লোকেরা ঢুকে যেতে চায়, এবং তারপরে তারা ভাবে যে আমি আর সবাই এত চিন্তিত, তাদের ওপর আবার আমার নিজের চিন্তা দিয়ে চিন্তা বাড়াবো না। আর আরেকটা জিনিস ভীষণ ভাবে দরকার দেখা হচ্ছে যে তারা কি মানে ভুলে যাচ্ছে, তারা কি ঠিক করে টাইমে ওষুধ নিচ্ছেন, তারা কি তাদের খাওয়া দাওয়া করা কিংবা ধরুন এমনি যে অ্যাক্টিভিটি আছে সেগুলো কমিয়ে দিয়েছেন। এটাতে কিন্তু যাদের ধরুন ডিমেনশিয়া আগে থেকে ছিল কিংবা হয়তো নেইও, তাদের একটা একটা টাইম যেখানে ভিজিলেন্ট থাকতে হবে, কারণ যাদের ধরুন এই মেমোরি প্রবলেমস হচ্ছে, তারা নিজেরা কিন্তু মানে ব্যক্ত করতে পারবে না যে আমার এটা প্রবলেম হচ্ছে, তাদের হয়ে আমাদের এটা মানে অ্যাডভোকেটের মতো তাদের দেখতে হবে যে কি মানে তাদের কি প্রবলেম হচ্ছে, কারণ ওয়ার্সনিং অফ ডিমেনশিয়া হচ্ছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ এখন, এটা গ্লোবাল চ্যালেঞ্জ। কোনো প্রশ্ন আছে? না, আমি এই প্রসঙ্গে আপনার কিছু আগের বক্তব্যের পেছনে একটা কথা বলি যে এই কোভিড-19 প্যান্ডামিকে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, স্বাস্থ্য বিজ্ঞান কথা তুলে ধরি, তো আমার এই পেজে প্রায় 1 লক্ষের উপর ফলোয়ার আছেন। কিছু কিছু ফলোয়ার পার্সোনালি কিছু মেসেজ করেন, সেই মেসেজের আমি আইডেন্টিফাই করে নাম না করে একটা মেসেজ জাস্ট তুলে ধরছি, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনি অ্যাজ এ ডক্টরও বুঝতে পারবেন যে কতটা ব্যাপকতা মানুষের মধ্যে, আর সাধারণ মানুষ আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে কিভাবে কোভিড-19 প্যান্ডামিক একটা সাধারণ মানুষকে এফেক্ট করতে পারে। জাস্ট একটা মেসেজ আমি আইডেন্টিফাই করে তার নাম না করে করছি। So I am badly affected by COVID-19 depression and try suicide. Now I have too many depressions and with some neurological issues. সো তো ব্যাপারটা হচ্ছে আমি তাকে খুব ভালো করে মোটিভেটেড করেছি, খুব ভালো করে গাইডেন্স দিয়েছি টু কনসাল্ট উইথ ডক্টরস রাইট নাও। সো নাও সে তার মধ্যে অনেকটা জীবন ফিরে পেয়েছে রাইট নাও। হি থ্যাঙ্কড মি ভেরি, মানে খুব আমাকে থ্যাংক ইউ জানিয়েছে, বিকজ অফ আমি তার সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছি, চ্যাট করেছি, যাতে করে তার মধ্যে জীবন শক্তিটাকে বাড়ানো যায়। তো আমি যেটা বলবো আমাদের পরিবারে যাদের ক্ষেত্রে এই ধরনের মেন্টাল সমস্যা, এই ধরনের বিভিন্ন ধরনের ডিপ্রেশন বা যারা আছে মানে শিকার হয়, তাদেরকে একটা সাপোর্ট, মানে পরিবারের অন্যান্য সদস্যদের একটা সাপোর্ট, এই সাপোর্ট সিস্টেমটা কিন্তু আমাদের প্রত্যেককে কিন্তু মানে এনশিওর করাটা খুব দরকার।
যে যাদের যাদের মেন্টাল মানে এগুলো এই যে আমি বললাম যে এটাকে কিন্তু সোশ্যাল ব্যারিয়ার হিসাবে আপনারা কখনো নেবেন না, এটা অন্যান্য ডিজিজ হিসাবে কিন্তু আমাদের এটাকে দেখতে হবে, যে একটা ডিজিজ ইন্ডিকেশন হিসাবে দেখতে হবে, যেটার কিন্তু কাউন্সেলিং আছে, যেটার কিন্তু আগামী চিকিৎসা ব্যবস্থা আছে। রাইট নাও অনেক মেডিকেশন আছে যেগুলো আমরা বিভিন্ন এই যে নিউরো ট্রান্সমিটারের সিগন্যালের প্রবলেম, সেগুলোকে কিন্তু আমরা আপ ডাউন করে কিন্তু ব্যালেন্স করে ফেলতে পারি, এবং বড় বড় মানে ডিজিজ কন্ডিশনকে সিজোফিনিয়া বলুন আমরা কন্ট্রোল করছি অনেকটা, আমরা বাইপোলার ডিসঅর্ডার বলুন, অ্যাংজাইটি বলুন, এগুলো কিন্তু অনেক মেডিকেশন কিন্তু অনেক দিন দিন ইমপ্রুভ হচ্ছে এবং মানে গবেষণাও কন্টিনিউ হচ্ছে। তো আমরা খুব ভালো জায়গাতেই আছি। মডার্ন এই যে চিকিৎসা শাস্ত্র উন্নতির সাথে সাথে আমাদের মানসিক ব্যাপারটাও কিন্তু ডেভেলপমেন্ট যে অ্যাকসেপ্ট করতে হবে, সোসাইটিকেও কিন্তু অনেকটা চেঞ্জ হতে হবে। তো আমি এই ভদ্রলোকের রেসপেক্টে আমি বলতে চাই, আপনাদের পরিবারে যাদের এরা এই ধরনের কাউকে দেখছেন যে একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, একটা মুডটা টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অন্য টাইপের হয়ে যাচ্ছে, যে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, বা সে জব হারিয়েছে বা ডিপ্রেশনে আছে, সো তাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যতেও কিন্তু একটা অ্যাক্টিভ ভূমিকা, সাপোর্ট সিস্টেম গড়ে তোলাটা আমার মনে হয় খুব প্রয়োজন। এবার আপনি বলুন। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালোভাবে আপনি সামারাইজ করে দিয়েছেন। অ্যাকচুয়ালি ওটাই মেন ব্যাপারটা যেটা হচ্ছে, যে যার হচ্ছে মানসিক রোগ এমনই একটা জিনিস, যার হচ্ছে সে নিজে হয়তো ব্যক্ত করতে পারবে না, তাই জন্য আমাদের ওই অ্যাডভোকেট যে কথাটা বললাম তার হয়ে আমাদের করতে হবে, আর আমাদের ভিজিলেন্ট থাকতে হবে যে এটা কি হচ্ছে, তার মধ্যে কি কোনো চেঞ্জ এসছে। কারণ আপনি যেটা বললেন ট্রিটমেন্ট আছে, অনেক রকমের ট্রিটমেন্ট আছে। যাদের ওষুধ খেতে চায় না তাদের ওষুধ খাওয়ার দরকার নেই, তাদের সাইকোথেরাপি আছে, যে কোনো টকিং থেরাপি, কাউন্সেলিং আছে। আর এইগুলো তো হচ্ছে বাড়ির বাইরে ধরুন গিয়ে করা, কিন্তু ফ্যামিলিতে কথা বললে, নিজে যদি বুঝছেন যে আমার এরকম হচ্ছে, কারুর সঙ্গে একটা বিশ্বস্ত কারুর সঙ্গে, সে বন্ধু হোক, ফ্যামিলি মেম্বার হোক, নন ফ্যামিলি মেম্বার হোক, কথা বললেও অনেকটা হালকা হওয়া যায়। আচ্ছা, আমার পরেরটা হচ্ছে আমি একটুখানি অল্প করে লং কোভিড এর ব্যাপারটা বলতে চাই, কারণ কোভিড তো এখন চলছে, আমাদের 2020 থেকে এসছে। আর লং কোভিডটা এমনই একটা জিনিস সরি, যেটা আপনার ধরুন একটা পার্টিকুলার টাইমের পর যদি মানুষের 3 থেকে 4 সপ্তাহ পরের পরও যদি এই সিমটমস গুলো থাকে, সেটাকে আমরা ক্রনিক কোভিড কিংবা লং কোভিড সিমটমস বলি। আর কোভিডটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন বলে এই জিনিস মানে যখন হয় রেসপন্স বলে আমরা দেখেছি যে এটা একটা মাল্টি মানে সিস্টেমেতে এফেক্ট করতে পারে। তো যেরকম ধরুন কিছু কিছু লোক বলবে যে আমার কোভিড হয়েছিল, কিংবা হয়তো কোভিড টেস্ট তো অনেক সময় প্রথম দিকে যখন কোভিড হচ্ছিল টেস্ট তো অতটা করা হচ্ছিল না, লোকে সিমটমস দেখে বলছিল যে হয়তো হতে পারে, কিংবা আমার হয়তো তখন হয়েছিল, কি ফ্যামিলির মধ্যে একজনের হয়েছে আরেকজনের এসিমটোম্যাটিক কোনো সিমটমস নেই, কিন্তু তারপরে তার দেখা দিয়েছে। তো যদি কারুর হয়ে থাকে কিংবা সাসপেক্টেড হয়ে থাকে, তারপরে বেশ 3-4 সপ্তাহ পরে কিংবা ক্রনিক যদি এই ব্যাপারগুলো হয়, তাহলে হতে পারে যে এটা লং কোভিড এর সিমটমস। যেরকম ধরুন কফ, একটুখানি হাঁটাচলা করলেই ব্রেথলেসনেস, ব্যথা, হরেক রকমের ব্যথা, হেডেক থেকে শুরু করে চেস্ট পেইন, চেস্ট টাইটনেস, হাতে পায়ে ব্যথা, জয়েন্ট পেইন। আর আরেকটা জিনিস হচ্ছে লো গ্রেড জ্বর আসতে পারে, ফিভার, সেটা মানে আসে যায়। তো এই জিনিসটা মেইনলি যেগুলো দেখছেন যে স্কিন র্যাশটা হয় রেয়ারলি, এবং সেটা আবার সাবসাইড করে যায়, কোনো সাংঘাতিক কিছু না। আর আরেকটা বিরাট ব্যাপারটা হচ্ছে যেটা কোভিডে অনেকে বলেছে, ইনফ্যাক্ট এখন অমিক্রনের ওয়ান অফ দ্য মেইন মানে সিমটমস হচ্ছে ফেটিগ। হ্যাঁ, মেজরিটি হচ্ছে বলছে যে ফেটিগ থাকছে, জ্বর অত নয়, কফ অত নয়। তো এই ক্রনিক ফেটিগে কিংবা লং কোভিডেও ফেটিগটা খুব বেশি ভাবে লোকজন ওই করছে। আর নিউরোলজিক্যাল যেটা হয়েছে, যে ধরুন কনসেন্ট্রেশনের ডিফিকাল্টি, হঠাৎ করে মেমোরিটা এফেক্ট করে যাচ্ছে, স্লিপ ডিস্টারবেন্স, তারপরে পেরিফেরাল নিউরোপ্যাথি সিস্টেম নাম হয়ে যাচ্ছে, পিনস এন্ড নিডলস হচ্ছে হাতে, মানে ফিঙ্গার্সে কিংবা পায়ে জিনজিন ধরা। হ্যাঁ, আর ডিজিনেসটাও লং কোভিডে খুব, সকালবেলা উঠছে কিংবা বসে থেকে উঠছে, মানে মাথা ঘুরছে। আর ডিলিরিয়ামটা হচ্ছে যখন মানুষ একটা কোনো শারীরিক কোনো কিছু কন্ডিশনের জন্য হঠাৎ করে তারা খুব মানসিকভাবে কনফিউজড হয়ে যায়, আর সেটা খুব চেঞ্জেবল হয়, ফ্লাকচুয়েটিং বলে যেটাকে, যে সকালবেলা একরকম আছে, রাত্রিবেলা আরেক রকম, কি সকালে খুব ডিস্টার্বড, অ্যাজিটেটেড, ভুলভাল দেখছে, মনে হচ্ছে যেন লোকে বলছে যে কি যে ভুলভাল দেখছে, কি যে বলছে যে একে দেখছে ওকে দেখছে, আর কথাবার্তাও সেরকম কোনো ওই নেই, সামঞ্জস্য নেই, সেই সবগুলো হচ্ছে ডিলিরিয়াম। সেটাও লং কোভিডে হতে পারে।
আর সিমটমস অফ মানে সাইকোলজিক্যাল যেগুলো বলি আমি, সেটাতে হচ্ছে অ্যাংজাইটি আসবে, ডিপ্রেশন থাকতে পারে, সেটা হয়তো কোভিড এর সময় কিছু ছিল না, তারপরে দেখছে যে অবসাদটা আস্তে আস্তে চলে এসে, দ্যাট অলসো মানে লং কোভিড এর একটা সিমটম হিসেবে দেখা দিতে পারে। তো দেখছেন আপনি এই স্লাইডটা থেকে আপনারা যে কতগুলো সিস্টেম এটা এফেক্ট করতে পারে। তাই জন্য অনেকে আবার ভাবে যে যেহেতু কফ আছে, ফিভার আছে, হতে পারে এটা আবার আমার কোভিড হয়েছে, বারবার টেস্ট করা, বারবার গিয়ে গিয়ে অ্যাসেসমেন্ট করা, সেটাও যেরকম ঠিক নয়, সেরকম আবার যদি এরকম কিছু হয় আমার কিছুই হবে না, আমাকে এটা নিয়েই থাকতে হবে, ভাবাও উচিত নয়। কারণ এটারও সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আছে। ধরুন পেন হলে পেনের জন্য যেরকম ওষুধ খাওয়া যেতে পারে, তারপর অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ খাওয়া যেতে পারে, তারপরে এই যে নজিয়া ডায়রিয়া যেটা হচ্ছে সেটারও ওষুধ পাওয়া যায়। তো ডাক্তার দেখানো তো আমি বলবো এটা ফেলে রাখা উচিত না, ডাক্তার দেখানো খুব দরকার। লং কোভিড এখন মানে যথেষ্ট রিসার্চ হচ্ছে, স্টাডিজ হচ্ছে, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট বলা হচ্ছে ইজ দ্য মেইন স্টে আর কি। আর এই আমরা এখানে কিছু কিছু নিউরোকগনিটিভ রিহ্যাবিলিটেশন আছে, তারপরে এমনি কার্ডিয়াক বলুন রিহ্যাবিলিটেশন, মুভমেন্ট রিহ্যাবিলিটেশন, যারা হাঁটতে পারছে না কারণ এত জয়েন্ট পেইন হয়েছে তাদের ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, এগুলো অনেক ফর্ম মাল্টিডিসিপ্লিনারি মাল্টি প্রফেশনাল ওয়েতে লং কোভিডটাকে এখন ট্রিট করা হচ্ছে। তাই এটা যদি এরকম হয় সেটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। যেটাকে আমি বলবো যে আস্তে আস্তে কোভিড থেকে যারা রিকভার করছেন আস্তে আস্তে এক্সারসাইজ লেভেলটা বাড়ানো, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করা, যদি কেউ কেউ যোগা করতে পারে কি মেডিটেশন সেটা হলে তো আরোই ভালো হয়। আর তারপরে মিউজিক শুনে কিংবা কিছু করে মাইন্ডটাকে ডিস্ট্রাক্টেড রাখা, রিল্যাক্স করা, নিজের জন্য একটু টাইম বার করে নেওয়াটা ভীষণ দরকার আজকালকার দিনে। অনেকেই চেষ্টা করছে যে এতদিন কাজে বেরোয়নি, এতদিন অনেক কিছু পেন্ট আপ জিনিস আছে, ছুটতে গিয়ে একসঙ্গে করি, সেটা কিন্তু সবসময় যে সেটা কার্যকারী হবে তা নয়। টেক ইউর টাইম, ডু ইট ইন ইউর ওন পেস, নিজের একটা কিছু আলাদা রুটিন বানিয়ে নিজের ভালো লাগার একটা জায়গায় কিছু করা, সেগুলো খুব দরকার আর কি। একটা পরের স্লাইডে যাচ্ছি। এটা হচ্ছে, আমি জানি না যারা শুনছেন তাদের মধ্যে যদি কোনো হেলথ কেয়ার প্রফেশনালস থাকে তাদের জন্য আমি একটা স্লাইড করতে চেয়েছিলাম যে তারা, আমি নিজে হেলথ কেয়ার প্রফেশনাল ডাক্তার বলে আমি জানি যে কি স্ট্রেসের মধ্যে দিয়ে আমরা গেছি। অনেকে সেই স্ট্রেসের মধ্যে দিয়ে গেছেন, ডাক্তার, নার্স, সোশ্যাল ওয়ার্কার, হসপিটালের যারা বাকি যারা সব আমাদের এতভাবে সাপোর্ট করেছেন, তাদের ইনফ্যাক্ট আমি তো বলবো পুলিশ ডিপার্টমেন্ট কিংবা বাইরেও আমাদের যারা তখন দোকান খোলা রেখেছিল, যেভাবে আমাদের সব নর্মাল লাইফটাকে চালাতে সহযোগিতা করেছেন, তাদের জন্য বলবো যে সিস্টেম কিছু কিছু থাকা আছে, দরকারও। কারণ তারা অনেক কিছু দেখেছে, অনেক কিছু মধ্যে দিয়ে গেছে যেটা ক্যান মানে পরের দিকে এফেক্ট দ্য মেন্টাল স্টেট, কারণ সেই পোস্ট ট্রমার মধ্যে দিয়ে তারাও যেতে পারে। আর আমি তো বলবো কিছু কিছু ডাক্তার আছে যারা নিজেদের পেশেন্টদের বাঁচাতে পারেনি, তাদের কাছে এমনই রোগী এসেছে যাদের জন্য তারা অনেক কিছু চেষ্টা করেও তাদের বাঁচাতে পারেননি, কিংবা আত্মীয় স্বজনের মধ্যে দিয়েও হয়তো সেরকম ভাবে হেল্পটা করে উঠতে পারেননি। তাদের জন্য বলা যে রেকগনাইজ যে আমরা অন্যদের সাহায্য করছি বলে যে আমাদের নিজেদের সাহায্য দরকার নেই, সেটা একদমই নয়। তাদের ফ্যামিলি মেম্বারেরও সেটা বোঝা উচিত যে তারাও মানুষ, তারপরে তারা কোনো হেলথ কেয়ার প্রফেশনাল কিংবা অন্য প্রফেশনাল। তো সেইটা যতটা পারা সাহায্য করা, তাদের সাথে কথা বলা যে তারা কোন জায়গায় আছে, কোনো সাহায্য লাগবে কিনা, হ্যাঁ, এবং তাদেরও বলবো যে তাদের দরকার পড়লে তারা নিজেদের জন্য ডাক্তারের কাছে যাওয়া, ফিজিশিয়ানের কাছে যাওয়া, ট্রিটমেন্টে যাওয়া, সেটাও খুব দরকার। তো এখানে আমি বলবো যে আমার কিছু টিপস মনে করি আমি যে এইগুলো খুব দরকার কোভিড-19 অ্যাংজাইটি কিছুটা কমানোর জন্য। এখন আমি এই জন্য বলছি এটা আরো বেশি দরকার, কারণ এই যে দেখছেন নতুন নতুন ভেরিয়েন্ট আসছে, সেটার জন্য মানুষের মধ্যে আবার একটা নতুন করে ওরে বাবা আমি কি আবার লকডাউনে যাব, আবার কি এটা হবে, এটা কি আরো মহামারীর মতো, মানে সবাই আমরা এফেক্টেড হব, কি ডেথ রেট কিরকম হবে। তো তাই জন্য দ্য মেইন থিং হচ্ছে, এটা তো এমনই একটা জিনিস হয়েছিল যে ইট ওয়াজ আউট অফ আওয়ার কন্ট্রোল। আর আনসার্টেনটি যে কতদিন হবে, কিভাবে যাবে, সেটার জন্য আমাদের জিনিস করতে হবে যেটা হচ্ছে যে ফোকাস অন থিংস ইউ ক্যান কন্ট্রোল, যেটা আমরা যেটা করতে পারি আর কি। আমরা যদি খুব বেশি সারাক্ষণ ধরে এটা নিয়ে ভাবি, এটা নিয়ে করি, সেটাতে তো আমাদের কোনো লাভ হবে না। কিন্তু যে জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারি, আমরা আমাদের নিজেদের খাওয়াটা, আমরা আমাদের নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়িতে মেনটেন করা, বাইরে বেরোলে যেভাবে হাইজিন মেনটেন করা, সেই জিনিসের দিকে যে জিনিস আমাদের কন্ট্রোলে আছে সেইগুলো যেন আমরা ফোকাস করি এবং করি। আর
কিপ দ্য বিগ পিকচার ইন মাইন্ড, মানে এই জন্য হচ্ছে যে দেখুন অনেক কিছু এসেছে, আগেও প্যান্ডেমিক এসেছে, আরো অনেক কিছু ন্যাচারাল ডিজাস্টার এসেছে, হিউম্যান কাইন্ড উইল সার্ভাইভ। আর সেটার সব থেকে বড় ওই হচ্ছে যে এই যে আমরা একটা টাইমে আমরা ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি একটা ভ্যাকসিন চলে আসবে, আজকে সেই ভ্যাকসিন এসছে, আমরা আবার এখানে বুস্টারও পেয়ে গেছি, এবং সেই সবই বলা হচ্ছে যে সবকিছু সামনে রেখে আরো ভ্যাকসিন তৈরি হবে। এখন WHO যেটা বলছে যে ওরা তো গ্লোবাল ডেটাবেসেতে নতুন এই যে সাউথ আফ্রিকাতে যে অমিক্রনটা বেরিয়েছে সেটার থেকে ওরা ওটাকে স্টাডি করছে, ওদের জেনেটিক মেটেরিয়াল তাই জন্য চেয়েছে যাতে আরো নতুন নতুন ভ্যাকসিন বেরোয়, আরো ভ্যাকসিন যেটা কার্যকারী হবে সেরকম হয়। তো তাই জন্য এমন তো নয় যে হোপ নেই, নিশ্চয়ই আছে। অনেক ট্রিটমেন্ট, আগে আমরা কোভিড হওয়ার অনেক কিছু আমরা নিজেরা জানতাম না, এখন যদি আমার পেশেন্ট কোভিড নিয়ে আসে তাকে আমি অনেক কিছু জিনিস আগে থেকে করতে পারি। এই যে প্রথম্বটিক ব্যাপারটা, হ্যাঁ, যাদের স্ট্রোক হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, আরো কার্ডিয়াক যেগুলো প্রবলেমস হচ্ছে, অনেক কিছু আমরা এখন সেটা সম্বন্ধে জানতে পেরেছি। তাই জন্য আমরা প্রোফাইল্যাকটিক যেটাকে বলে প্রিভেন্ট করার জন্য আগে থেকে সেইভাবে ডিল করছি। তাই অনেক বেশিরভাগ লোকই ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আর রিমেম্বার দ্যাট দ্য সাইজ অফ নিউজ কভারেজ মে নট ইকুয়াল দ্য সাইজ অফ আ থ্রেট। থ্রেটটা যাই হোক তার থেকে বড় হয়ে যাচ্ছে এখন নিউজ কভারেজ, সোশ্যাল মিডিয়া বলুন, যেখানে বলুন। তাই আপনার এটা দরকার যে আপনি চেষ্টা করুন লজিক্যালি ভাবা, যারা বিশেষজ্ঞ তাদের কথা শুনুন, নিউজ পেপার কি বললো আর তারপরে পাশের বাড়ি কি বললো সেটা মানে গল্প করতে করতে কিন্তু সেই ব্যাপারটা খুব সিরিয়াস হয়, এবং যত এই নিয়ে আপনি কচলাবেন, যত কথা বলবেন, সেটাই মানুষের মাথায় থেকে যাবে। এবং মনে রাখবেন যে সেটা যদি দেখেন যে আপনাকে সেটা স্ট্রেস করছে, সেরকম লোকের সাথে অন্য জিনিস নিয়ে ডিসকাস করবেন, যে যারা হয়তো খুবই নেগেটিভ কথাবার্তা বলে এইটা ব্যাপারটা নিয়ে কিছু, কিংবা কিছু কিছু নিউজ চ্যানেল আছে সারাক্ষণ শুধু ডেথ রেট দেখাচ্ছে, এই দেখাচ্ছে, সেটা মাঝে সেকেন্ড মানে রেবেতে আমরা দেখেছিলাম। সেই সব জিনিস অ্যাভয়েড করবেন, ভালো জিনিসটা দেখার চেষ্টা করবেন, সেটা আমাদের হাতে। আর কন্ট্রোল হাউ অফেন ইউ চেক দ্য লেটেস্ট নিউজ, সারাক্ষণ আর ঘুমোতে যাওয়ার আগে একবার দেখে নিলাম যে লেটেস্টটা কি বেরিয়েছি কি, এইগুলো করার দরকার নেই। অনেক ভালো জিনিস আছে নিউজে, সেইগুলো দেখুন, পজিটিভ নিউজ দেখুন। এবং যদি পজিটিভ নিউজ না খুঁজে পান, দেখার দরকার নেই, মিউজিক শুনুন, নেটফ্লিক্স দেখুন, কিংবা মানুষের সাথে কথা বলুন। সামহাউ আমরা এখন একটা জিনিস যেটা খুব ভালো ব্যাপারটা এসছে হচ্ছে লকডাউনের জন্য মানুষ মানুষের সাথে বসে টাইম স্পেন্ড করতে পেরেছে, ফ্যামিলি অনেক বেশি জিনিস করেছে একসাথে যেগুলো আগে করতে পারেনি। তো সেই সব জিনিসগুলো হারিয়ে যাওয়ার দরকার নেই। এখন আস্তে আস্তে নর্মালিটিতে সেইগুলোও যদি কিছু কিছু টাইম বলেন যে না এই সময়টা আমরা একসঙ্গে বসে খাবো, কি এক সময় বাচ্চাদের সঙ্গে একসঙ্গে একটা টাইম করে কথা বলবো, বয়স্ক মানুষকে আমি গিয়ে তার সাথে আমি কথা বলবো, যেসব বয়স্ক মানুষ একা আছেন তাদের গিয়ে ভিজিট করা, তাদের অন্তত ফোন করা, ভিডিও কল করা, কিংবা জাস্ট পাশেও যদি আপনার নেবার্স থাকে, ফ্ল্যাটে কেউ থাকে যারা একা আছে, জানেন বাচ্চারা তখন বাইরে আছে, ট্রাভেল রেগুলেশনসে ভিজিট করতে পারছে না, তাদের গিয়ে সঙ্গ দেওয়া, তাদের জন্য কিছু যদি জিনিসপত্র তাদের হয়ে কিনে এনে দেওয়া কি কিছু, এইগুলো করলে তারাও খুশি থাকবেন, আপনারও মন ভালো হবে। আর নিজের হেলথ বিহেভিয়ার দেখুন, আপনার নিজের দেখুন শারীরিক, এবার যেগুলো যখন হসপিটাল এখন ক্লিনিক্স খুলছে, ডাক্তাররা দেখতে পাচ্ছে, তাদের সাথে ফোন কনসালটেশন করুন, তাদের বলুন যে এইগুলো আমার হয়নি, আমি কি এখন আরো টেস্ট করব, কি করব, প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো করা সেগুলো করুন। আইসোলেশনটা অ্যাভয়েড করুন যতটা চেষ্টা করতে, কারণ এই সবগুলো করে আস্তে আস্তে যে নর্মালাইজেশন যেটাকে বলা হচ্ছে, ফুল নর্মালাইজেশন হতে এখনো সময় লাগবে। আস্তে আস্তে যে জিনিসটা আছে সেটা কিছুটা আমাদের হাতে, এবং ওইটাকেই আমাদের আর কি স্বাস্থ্য মতে করতে হবে, যতটা যা পারা যায়। একটু যদি সেটা আমরা এই এক্সপার্টস এর কাছ থেকে জেনে নিই, তাহলে আমরা নিশ্চয়ই মানে সুস্থভাবে এটাকে আমরা ট্যাকেল করতে পারবো। এটা তো আমার এখানকার ইউকের বলে, আর আমি এটাতে দেখাচ্ছি না, এগুলো আমার সব ইউকের আর কি ব্যাপারটা। এখানে কিছু কিছু মানে জিনিস আছে, যেরকম একটা কোট খুব ভালো লাগলো যে নো সেন পারসন ফিলস গুড ডিউরিং আ গ্লোবাল ডিজাস্টার। তাই জন্য মনে রাখবেন যে আপনি যদি কিছু একটা আপনার অস্বস্তি হচ্ছে, আপনার যদি একটু মনে অবসাদ আসছে, সেটা যে সবসময় একটা মানসিক রোগে দাঁড়িয়েছে তা নয়। এটা ভেরি ন্যাচুরাল যে এরকম একটা ডিসকমফোর্ট ফিল করা, একটা মানে আনসার্টেনটি, অ্যাংজাইটি ফিল করা, হ্যাঁ, সেটা সবসময় যে খারাপ হচ্ছে তা না। কেমিক্যাল ডিসব্যালেন্স যেগুলো হয় সেগুলো স্ট্রেসে হয়, স্ট্রেসের আমাদের যে কর্টিসলটা বেড়ে গেলে বডিলি আমাদের অনেকগুলো চেঞ্জেস হয়। তো স্ট্রেস, সেই স্ট্রেসটাকে অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ হতে পারে, করে তারপরে
সেটাকে কি করে ম্যানেজ করা যায়, আমি যে জিনিসগুলো বললাম সেগুলো করা আর কি। এক্সারসাইজ, গ্রেডেড এক্সারসাইজ করা, লোকজন যেগুলো ভালো লাগে সেগুলো করুন। তারপরে যদি দেখছেন ঘুম একদমই হচ্ছে না, তাহলে চেষ্টা করুন কিছু কিছু স্লিপ হাইজিনের করা, কিংবা একদম না হলে ঘুমের ওষুধ যদি কিছু অল্প দিনের জন্য নিতে হয় রেগুলারাইজ করার জন্য, সেটা করতে পারেন। অ্যাংজাইটি ম্যানেজমেন্ট, কাউন্সেলিং, অনেক কিছু করা যায় আর কি। So this crisis phase will resolve. You will still be you. All of your personal growth to date will continue to serve you well. ওটা মনে রাখবেন যে কোনো জিনিসটা তো হারিয়ে যায়নি, যে স্কিলস গুলো আপনার কাছে আছে সেই স্কিলসই থাকবে। আপনি যা রিলেশনশিপ আছেন সেই নিয়েই থাকবেন, সেটাকে আরো বরং বেটার করবেন যদি কিছু না হয়ে থাকে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে জীবনে একটা রুটিন আনুন। কিছু যদি লকডাউনে আপনি এখনো রেগুলার করতে পারেননি, যদি টাইম পাচ্ছেন এখন, প্লিজ সেই টাইমটা ইউটিলাইজ করুন, যে আমি এই এই জিনিসগুলো করতে পারিনি। কেউ যদি রান্না করতে চায়, আমি হয়তো কাজ করেছি বলে আমি লকডাউন থেকে একদমই কিছু সেইভাবে বলবো যে বেনিফিট হয়নি তা নয়, কিন্তু কাজ করতে যেতাম বলে হয়তো পারিনি। কিন্তু এইটুকু আমি বলবো যে কিছু কিছু জিনিস আমি অনেকদিন করতে পারিনি, সেটা আমি এমন এমন সময় করেছি যখন আমি হয়তো আর একটু টাইম পেয়েছি, কারণ আমি সোশ্যালাইজ করতে পারিনি সেই সময়টা। তো নট এভরিথিং ইজ ডুম এন্ড গ্লুম। আশা করছি যে যেটা আমি বললাম আর কি, যে যখন দরকার তখন নিশ্চয়ই হেল্প চাইবেন, কিন্তু মনে রাখবেন যে এই জিনিসটা যারা যেভাবেই ফিল করুন না কেন, সেটা মানে একটা ন্যাচুরাল জিনিসও এরকম ভাবে ফিল করা, এবং আপনি একা নন, সবাই ফিল করছে। কেউ কেউ খুব বেশি, কেউ কেউ কম। কোনো প্রশ্ন? খুব ভালো। এটা আমার লাস্ট স্লাইড। থ্যাংক ইউ। খুব সুন্দর। আমরা অনেক কিছু তথ্য সামারাইজ, অনেক কিছু যেটা মানুষের জানার দরকার ছিল এবং সঠিক তথ্য জানার দরকার, যে কথাটার উপর আপনি ট্রেস মানে দিলেন আর কি, যেটা আমাদের সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন যেটা আমাদের জানা দরকার, সেই জায়গাটার উপর আমাদের বুঝতে হবে। তো আমরা ফিরে আসতে পারি, আপনার যদি স্লাইড শেষ হয়ে যায় আমরা স্ক্রিনে চলে এলাম। সো প্রথমেই বলি ধন্যবাদ ডক্টর সন্দীপ রাহা ইউকে থেকে। উনি এই প্রোগ্রামটা প্রথম থেকে দেখছেন এবং আপনাকে জানিয়েছেন আপনার ভ্যালিড পয়েন্টস। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা আমাদের প্রোগ্রাম যারা দেখেছেন, তারা আপনাদেরকে প্রত্যেককে বলছি আপনারা প্রশ্ন করুন। আমরা এবার প্রশ্ন উত্তর পর্বে চলে আসবো, কিছু জাস্ট ফোকাস করব কিছু প্রশ্ন পেতে। তো যাই হোক, সেক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন যেগুলো এসেছে তার মধ্যে আমি জাস্ট নিয়ে আসছি। তার মধ্যে চ্যাটে একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে আমি সেটাকে তুলে দিলাম টাইপ করে। সমুদ্রগুপ্ত একটা কোশ্চেন করেছেন ইন এ চ্যাট মিডিয়া, যেটা আপনি অলরেডি মানে আমরা এক্সপ্রেস করেছি এই বোথ কনসার্ন পয়েন্টটা। মিডিয়া এন্ড সোশ্যাল মিডিয়া ইনফোডেমিক ইজ নাও এ রিয়েল মেন্টাল থ্রেট। তো এই পয়েন্টটা আমরা অলরেডি আমিও একবার ব্যাখ্যা করেছি, আর আপনি খুব সুন্দর করে সেটাকে ব্যাখ্যা করেছেন। এটা ঘটনা, তো সেই কারণে আপনার যা করা উচিত সেটাই আপনি করুন, যে আপনাকে বুঝতে হবে যে আপনার হেলথ লিটারেসিটাকে অনেকটা বাড়াতে হবে, যে কোনটা ঠিক কোনটা বেঠিক এই ডিস্টিংগুইশ যদি না করতে পারেন, মানে আজকে শুধু কোভিড বলে না, এবং হেলথ কেয়ার সেক্টরেও যদি আপনার লিটারেসি যদি না ইমপ্রুভ হয়, তাহলে এখন কিন্তু আমাদের ডে বাই ডে আগামী আমাদের জানি না যে এখন বহু কিন্তু অসৎ ব্যবসায়ী কিন্তু বিভিন্ন প্রলোভন সৃষ্টি করে মানুষকে কিন্তু ভুল পথে চালিত করছে, এবং তার ফলে কিন্তু আপনার হেলথ হ্যাজার্ড ঘটছে, যেটা দেখা যাচ্ছে না, যেটা আমরা সোসাইটিতে বিশেষ করে যেখানে শিক্ষার হার খুব কম সেই জায়গাগুলোতে, বিশেষ করে গ্রাম বাংলার দিকে, পশ্চিমবঙ্গ বলুন, ভারতবর্ষের যে কোনো গ্রামের বলুন, যে কোনো স্টেটের গ্রামের দিকগুলো বলুন, এই ধরনের চক্রগুলো কিন্তু খুব বেড়ে উঠেছে। এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের হেলথ লিটারেসিটা জানাটা খুব দরকার, এবং এর জন্য কন্টিনিউ যে একটা এফর্ট আমাদের যারা নিয়ে আসতে পারেন, আমি তাদেরকে বলবো, এটা আমি আনছি বলে তাই নয়, আমি চাই আমার মতো যারা আরো বিজ্ঞানী আছেন বা যারা আরো অনেক ডক্টরও করছেন এখন খুবই গ্রহণযোগ্য, যত মানুষের কাছে পৌঁছানো যায়, কারণ আমরা খুব কম মানুষের কাছে পৌঁছাতে পারি। একটা মিডিয়া ইনস্ট্যান্ট বহু মানুষের কাছে পৌঁছাতে পারে, ওদের ক্যাপাসিটি অনেক বেশি, কিন্তু আমাদের ব্যক্তিগত প্রয়াস, এই প্রয়াসটা খুব লিমিটেড, আমরা খুব কম মানুষের কাছে পৌঁছাতে পারি। কিন্তু দেখলে দেখা যাবে যে ছোট ছোট প্রয়াসগুলো কিন্তু অরিজিনাল যে রিফ্লেকশন, মানে ট্রু যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো নিয়ে আসার চেষ্টা করে। তো আপনারা সহযোগিতা করুন, আমরাও এই চেষ্টাটা কন্টিনিউ করব আগামী দিনে, যাতে আমাদের এই সোশ্যাল মিডিয়া, অ্যাটলিস্ট এই সোশ্যাল মিডিয়াটা অনেকটা কারেক্টেড হয়, সেদিকটা আমরা কিন্তু কালেক্টিভ এফোর্ট নিয়ে এলে করতে পারবো। আপনার মতামত বলুন। আমি তো যেটা বলেছি সেটাই একদম আপনার সঙ্গে ওই করব একদম। তো যাই হোক, তাহলে আমরা খুব ভালো একটা পয়েন্ট ডিসকাশন করলাম, আমাদের হেলথ লিটারেসিটা অনেকটা বাড়াতে হবে। তো আরেকটা প্রশ্ন এসছে, যেটা চ্যাটে এসছে, আমি আপনাকে তুলে ধরলাম, এটা আপনার জন্য। পুরুষোত্তম চট্টোপাধ্যায় লিখেছেন যে I lost my father due to COVID in October 2020 and I still find difficult to cope with the loss. Please advise. So please.
প্রথমেই বলবো যে মানে আমার সহানুভূতি, আমার মানে ডিপেস্ট কন্ডোলেন্সেস। আমার নিজের বাবাকে হারিয়েছি, যদিও কোভিডে নয়, কিন্তু তাই জন্য সেই জায়গায় আমি বুঝতে পারি যে কত বড় সেটা লস একটা। এবং এই লস তো পূর্ণ করা যাবে না, এটা ইররিপ্লেসেবল লস। তো সেই জিনিসটা, একটা জিনিস যেটা জানতে হবে হচ্ছে যে আমি আমার মানে ওই সময়টা ওনার কাছে আমি থাকতে পেরেছি কিনা, যতটা পেরেছি সঙ্গ দিতে পেরেছি কিনা, সেটা একটা জিনিস আছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস আমাদের হাতের বাইরে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এটা মানে এমন কিছু নয় যেটা মানে ওই একটা মনে হয় না যে আমি কি কিছু করতে পারতাম, আমি কি ওই থেকে একটু আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। কারণ এমনই একটা জিনিস যেটা কিংবা যে কোনো হেলথ গ্রাউন্ডস এরও ব্যাপারটা যেটা আছে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু কোভিড এর এই ব্যাপারটা অনেকেই আমরা করতে পারিনি, স্পেশালি বয়স্ক লোকেরা যারা এফেক্টেড হয়েছে, যাদের এটা অনেকভাবে গেছে। খুবই আনফর্চুনেট, নো ডাউট। কিন্তু গ্রিফের যে কোনো ব্যাপারটা হচ্ছে অ্যাকসেপ্ট করা যে এরকম একটা হয়েছে, আর মানে এটা খুবই বেদনাদায়ক, এটা আমার কাছে একটা বিশাল লস। সেই জিনিসটা ফার্স্টে অ্যাকসেপ্ট করা, তারপরে আস্তে আস্তে সেটা নিয়ে কথাবার্তা বলা বাড়ির লোকেদের সাথে। আরো বাকিরা যে জিনিসটা মানে অবভিয়াসলি এটা তো একজনের লস নয়, এটা পরিবারের অনেকেরই লস। সেইভাবে তাদের সাথে কথা বলা এবং নিজের মতো করে সেই মানুষকে মনে করা। তারপরে কোনো কোনো জায়গা, যে যে জায়গাগুলো একসঙ্গে ভালো লাগার জিনিস করা হয়েছে, সেইগুলো নিয়ে মানে মেমোরিজ নিয়ে থাকা, অ্যালবামস দেখা, কোনো কোনো যদি একসঙ্গে ঘুরতে যাওয়ার কোনো মেমোরি থাকে সেইগুলো কথাবার্তা বলা, মায়ের সাথে কথা বলা, কিংবা মানে ভাই বোন সিবলিংস, তাদের সাথে কথা বলা। আর ওই মনে করা আর কি, এক একটা উনি আছেন আমাদের সঙ্গে, সেটাই মনে রাখতে হবে যে পাশেই আছেন সেরকম ভাবে, এবং সেটাকে একটা ভালো কিছু করা আর কি। মানে নট টু থিঙ্ক অ্যাবাউট, নট টু স্টে উইথ দ্য নেগেটিভ মেমোরিজ, টু স্টে উইথ দ্য পজিটিভ মেমোরিজ অফ দ্য পার্সন। কারণ তিনি সেটাই চাইতেন, এটাই মনে রাখতে হবে। খুব ভালো, খুব ভালো কথা। অ্যাকচুয়ালি আমাদের পার্সোনাল লস, আমাদেরকে পার্সোনাল ভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে, আমাদের পজিটিভ থাকতে হবে, সেটাই হওয়া উচিত। আমাদের এই কোভিড প্যান্ডামিকেও বহু মানুষকে, আমাদের বহু পরিবার হারিয়েছে। সো সবাইকেই ঘুরে দাঁড়াতে হবে, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, রাইট? অথচ আমাদের লসটা আমাদের মনের মধ্যে দাগ কাটে। তো সেটাও আমাদের ওভারকাম করতে হবে। আমাদের এটাই হচ্ছে চলমান জীবন, আমাদের এটা অ্যাকসেপ্ট করতেই হয়। আমরা প্রত্যেকেই কেউ না কেউ জীবনে আমাদের হারানোর দিনগুলো আমরা জানি, মনে রাখি, আমাদের ঘটে, এরকম ঘটনা নতুন নয়। তাই এটাকে মানে মানে অন্য একটা জায়গার দিকে টার্ন করবেন না, ইউ হ্যাভ টু থিঙ্ক পজিটিভ। আমার সেটাই মনে হলো। তো পার্থ প্রতিম নাথ বাবু একজন আমার খুব পরিচিত, উনি টিচার, জীবন বিজ্ঞানের টিচার, উনি একটা মেসেজ করেছেন। তো পোস্ট কোভিড এর পর ঘুম কমে যাওয়া, এটা কি স্বাভাবিক? মানে এ ধরনের ঘটনা ওনার পরিবারে দেখছেন যে ডিপ ঘুম হচ্ছে না, কি করা উচিত? সো ঘুম কমে যাওয়া পোস্ট কোভিড, সেটা নিয়ে যদি আমি একটু বক্তব্য রাখেন। অবশ্যই। ধন্যবাদ প্রশ্নের জন্য। আশা করি আপনি এমনি ভালো আছেন। ঘুমের সঙ্গে সঙ্গে অন্য যদি শারীরিক কোনো অসুবিধা থাকে, সেটাকে আইডেন্টিফাই করা খুব দরকার। আপনার স্লিপ রুটিনটা কিরকম। আরেকটা জিনিস হচ্ছে যে কোভিড নিয়ে বেশি কথা বলা, কিংবা ধরুন অন্য কিছু নিয়ে যদি কিছু কথা বলা থাকে, সেটা ঠিক মানে একটা আইডেন্টিফাই করতে হবে যে স্লিপ হাইজিন যেটাকে আমরা বলি। আমার পেশেন্ট অনেক আসেন যাদের স্লিপ হাইজিন নিয়ে আমাকে ট্রিট করতে হয়। তো তাদের প্রথমটাই আইডেন্টিফাই করতে হবে যে কি কি করা হচ্ছে। খাওয়ার কতক্ষণ পর ঘুমোতে যাওয়া হচ্ছে, খাওয়ার পরে কি অনেকক্ষণ ধরে টিভি দেখা হচ্ছে। টিভিতে আজকাল আমরা কথা বলেছি যে খুব নেগেটিভ নিউজ হচ্ছে, কি রকম কি ডিসকাশন হচ্ছে, সেটাও দরকার। আপনার কি অন্য কিছু আছে, অ্যাংজাইটিস, আপনার কি অন্য কোনো আনসার্টেনটি, কোনো কিছু মনে চিন্তা হচ্ছে যে জিনিসটা নিয়ে আপনি যাচ্ছেন ঘুমোতে, সেই জিনিসটাকে বন্ধ করতে হবে। চেষ্টা করতে হবে যে বলা যে না, এটা নিয়ে আমি এতক্ষণ ভেবেছি, এরপরে একটা হালকা কিছু, তো একটুখানি হালকা মিউজিক শোনা, কি হালকা কিছু মানে ধরুন রিডিং মেটেরিয়াল পড়া টড়া, ওইগুলো করা খুব দরকার। হ্যাঁ, এমনিতে তো বলবো জীবনে খুব এখন অনেকেই আছে যারা অনলাইন করছেন বলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না। ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা চেষ্টা করবেন একটু বাড়াতে, যেভাবেই পারুন, বাড়ির মধ্যে হোক বাড়ির বাইরে হোক। এইভাবে একটা জিনিস আমি বলি যে এখন কিন্তু অনলাইনে অনেক রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটির ইনসাইড দ্য হাউস ভিডিও বেরিয়েছে। আপনি যদি সেটা গুগল সার্চ করেন, আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। কিছুক্ষণের জন্য হলেও, 15 মিনিটের জন্য হলেও যদি আপনি করেন, দ্যাট ইজ গুড ইনাফ। হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ এমন কিছু কিছু হরমোন বার করে which helps us in sleeping.
তারপরে আলাদা করে স্লিপের আপনি যে আবহাওয়া যেটা করবেন, ক্রিয়েট করবেন হচ্ছে যে আর বেশি দেরি করে খাবেন না, যেটা আমি বলবো স্লিপ হাইজিনের মধ্যে সেটা ডেফিনেটলি পড়ে। এবং একটা আবহাওয়া ক্রিয়েট করা, বেশি লাইট ওইরকম নয়, আর খুব মানে ধরুন এই যে অনেকেই আছে আজকাল নেটফ্লিক্স দেখছে কিংবা মুভিজ দেখছে, ওইগুলো খুব উত্তেজনামূলক, ওটা ব্রেনকে স্টিমুলেট করে। কিন্তু ব্রেনও তো একটা মানে অর্গান, যে যেরকম আমাদের ইনফরমেশন দেয়, সেও ইনফরমেশন নেয় আমাদের কাছ থেকে। আমি যদি ব্রেনকে বলছি না এখন আমরা আরো এক্সাইটেবল কিছু জিনিস করব, সে কেন বলবে যে ঠিক আছে চলো আমি তোমাকে তাহলে ঘুমোতে ওই করবো? হ্যাঁ, সো দ্যাট মেন্টাল পিস রিল্যাক্সেশন আমাদের হাতে। চেষ্টা করুন সেটা করতে। আস্তে আস্তে নিজে যদি এরকম ভালো কিছু মিউজিক, হালকা কিছু টিভি চ্যানেলে প্রোগ্রামও দেখেন, কি কিছু রিডিং করেন, করে তারপরে আস্তে আস্তে ওই করেন, মানে শোয়ার ব্যবস্থা করেন, আমার মনে হয় এটা যাবে। হ্যাঁ, যদি দেখছেন যে ইট ইজ বিকামিং আ মেজর প্রবলেম, নিশ্চয়ই আপনার ডাক্তারের সাথে কথা বলুন। তবে আমি খুব একটা মানে মেডিকেশনের ওই একদমই, তাই জন্য আমি তো ডেফিনেটলি বলবো যে অন্যান্য জিনিসগুলো করুন, ফিজিক্যাল এক্সারসাইজ বাড়ান, এই করুন, তার থেকে আশা করছি লাভ পাবেন। বেশ, আমরা আরেকটা প্রশ্নে আসছি, যেটা খুবই মানে একটা খুব কমন প্রশ্ন। দেখুন কিভাবে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আমরা আসি। বলছি দীর্ঘ 2 বছর ধরে মানে অভিজিতের দাদা বাইরে থেকে ঘুরে এসে জামা কাপড় কেচে স্নান করে নেন, ঘরে ঢোকেন, এইভাবেই চলেন আর কি। তো খুঁতখুঁতে, এখন উনি এতটা খুঁতখুঁতে হয়ে উঠেছেন যে এবং অসুস্থ হয়ে পড়ছেন, ভালো করে বুঝুন। তো সেক্ষেত্রে বাইরে গেলেই স্নান করার প্রয়োজন আছে, মানে এইটা কি মানসিক রোগ? জামা কাপড় না ছেড়ে রাখলেই হবে? মানে একটা ওভারঅল ওদের কাছে একটা কনফিউশন তৈরি হয়েছে, যেহেতু এটা করতে 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 এটা যেন একটা অসুস্থতার লক্ষণে দেখা দিচ্ছে। তো সেই রেসপেক্টে আপনি যদি একটু বক্তব্য রাখেন। এটা কিন্তু অসুস্থতা নয়, প্রথমেই বলি, দিস ইজ নট ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা নয়। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আরো অনেক কমপ্লিকেটেড, অনেক কমপ্লেক্স। তাই জন্য এটা যেটা হয়েছে স্বাভাবিক, আমি আগেই আপনাকে বলেছি, আমার ওইতে একটা ভয় থেকে এসছে। হ্যাঁ, এবং সবাই তো পড়ছে, শুনছে যে এটার জন্য আমাদের নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বারবার হাত ধো, 20 সেকেন্ড হাত ধো। অনেকে আছে মানে হাতের অবস্থা খুব খারাপ, এতবার সে হাত ধুয়েছে, কিন্তু হ্যাঁ, সবকিছুর ব্যাপারেই আমি একটা স্লাইডে বলেছিলাম লজিক ব্যবহার করুন। হ্যাঁ, লজিক দিয়ে করতে হবে। পুরো জামা কাপড় মানে এইটা যদি আপনি জানেন যে কি করে কোভিডটা স্প্রেড হয়, তাহলেই বুঝতে পারবেন যে জামা কাপড়ে কতক্ষণ ধরে একটা ভাইরাস ভায়াবল থাকবে, জামা কাপড়টা কোথায় রাখছে। আপনি যে বারবার চান করলেই যে সে ভাইরাস বেরিয়ে যাবে বডি থেকে, তা তো না। আপনি যদি ইনফেক্টেড হয়ে যান, সে রিগার্ডলেস অফ চান, ওটা হবেই। কিন্তু হ্যাঁ, হাতটা ধোয়া ভালো করে খুবই খুবই দরকার। আর আপনি যদি মাস্ক পরে থাকেন, হ্যান্ড স্যানিটাইজ করেন, তাহলে দাদাকে ওইভাবে রিএশিওর করতে হবে যে না, এটা মানে ওইভাবেও করা যায়। এবং বাড়িতে অন্য লোক যদি না করছে, আর সেটা তাদের অ্যাজ এ উদাহরণ দেখানো যেতে পারে যে দেখুন ইনি তো করছেন না, কিন্তু তাই বলে তো এমন নয় যে তার কোভিড হয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সে কোন জায়গায় আছে, তার কোন ভয়টা, সেটা বোঝা। আমরা যদি উড়িয়ে দিই কারুর ভয়, সে কিন্তু পরে সেটাতে আরো মনে তার চাপ হবে, দেখেছো আমাকে লোকে ভাবছে আমার মানসিক রোগ আছে কি কিছু। তাকে বোঝা, ট্রাই টু বি মানে সিম্প্যাথেটিক, হ্যাঁ, সিম্প্যাথেটিক্যালি বোঝা, তার সঙ্গে এই ব্যাপারটা কথা বলা, তারপরে বলা যে 1-2 বার চেষ্টা করে দেখো যে এসেই যদি চান না করে তুমি কেমন থাকো, তাতে কি কিছু ওই হচ্ছে। তো মানে ওই প্রুফ অফ দ্য আর কি পুডিং ইজ ইন দ্যাট ইটিং, যে মানে আমরা যদি দেখি যে কি হচ্ছে, আদৌ আমাদের কিছু মানে পরিবর্তন আসছে কিনা, সেটা যদি নিজেরা দেখি, তাহলেই আমরা কনভিন্সড হব। আপনি কি বললেন, কি পাশের বাড়ির লোক কি বললো, সেই নিয়ে উনি কনভিন্স হবেন না। মনে একটা ভয় ধরে গেছে, সেটা যেভাবে সময় লেগেছিল ধরতে, একটু সময় লাগবে বেরোতে, কিন্তু এই বলতে আস্তে আস্তে বলা যে না, এটা নিয়ে চিন্তা করার না, যেটা করছো করো, কিন্তু হয়তো আস্তে আস্তে মানে জামা কাপড়টা দিয়ে শুরু করো, অত রোজ না চান করলেও মানে হবে। কিন্তু মানে ওই যেটা আমি বলছি, উড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না। টাইম দিয়ে শোনা, আস্তে আস্তে দেখানো যে বাকিরা যদি সেম জিনিসটা না করে ঠিক আছে, তুমিও হয়তো পারবে, চেষ্টা করেই দেখো না, 1-2 বার চেষ্টা করে দেখো, সেইভাবে বলা। খুব ভালো, আমরা একটা ডিরেকশন পেলাম। এবার আরেকটা প্রশ্নে চলে আসছি, যে প্রশ্নটা মানে যে যার ব্যাকগ্রাউন্ডটা আপনারা আগেই বলেছি, যে আপনি বলেছিলেন যে আমাদের অনেকে জব লস হচ্ছে, তাদের একটা মেন্টাল একটা ট্রেস আসছে। তো সেটা দেখুন যেটা রিয়েলিটি, মানে অসীম পাল, আমি অসীম পাল ধন্যবাদ এই প্রশ্নটা লেখার জন্য, মানে এই কথাটা লেখার জন্য, যে আমরা অনেকেই লস হারিয়েছি। অসীম পাল বলে না, এটা অনেকের ক্ষেত্রে প্রযোজ্য, এটা গ্লোবাল ক্ষেত্রেও প্রযোজ্য।
ঠিক আছে, তাহলে আমরা আজকে এই অ্যান্সারটা গ্লোবাল ক্ষেত্রে দেব, যে যাদের ক্ষেত্রে মানে খুঁজবো আর কি, একটা পথ খোঁজার চেষ্টা করব, যেখানে আমরা অনেকে যারা জব হারিয়েছি, তাদের তো মুডের ডিসঅর্ডার অনেক সময় হয়, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমাদের এই সময় কোভিড প্যান্ডামিক টাইমে কি করা উচিত বা কিভাবে আমরা এই ব্যাপারটাকে হ্যান্ডেল করব, সেই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ অসীম তোমার এই প্রশ্নের জন্য। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ অসীম বাবু। শুনে খুবই খারাপ লাগলো যে আপনার জব লস হয়েছে। এরকম যে কত লোকের জব লস হয়েছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, এবং অ্যাক্রস দ্য গ্লোব বুঝতেই পাচ্ছেন যে কত সিরিয়াস এই ব্যাপারটা। আর যার হয়েছে সেই একমাত্র বোঝে। আর জব লসের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আরো আপনার অনেক চিন্তা বেড়েছে, নট জাস্ট ফাইন্যান্সিয়াল, আরো নিশ্চয়ই আরো অনেক কিছু রকমের চিন্তা। তাই জন্য আমি জব লসটাকে একটা বিরিভমেন্টের মতো করেই, গ্রিফের মতো করেই আমি দেখবো, বলবো। যে সেটা হতেই পারে, এবং আপনি যেটাই একটা প্রথমেই যেটা ওই হবে যে আমার সাথেই কেন এটা হলো, এই কোভিড এর জন্যই কেন হতে হলো, হঠাৎ করে এরকম ব্যস্ত চলছিল সেই জিনিসটা। তো তাই অ্যাকসেপ্টেন্স যেটা হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। আর আপনার এই যে ইরিটেবিলিটি যেটা হচ্ছে, সেটা হচ্ছে ওই অ্যাকসেপ্টেন্স এর কাছ থেকে আর কি, যে এখনো সেই জিনিসটা মেনে নিতে পারছেন না যে এটা হয়েছে, এবং মেনে নেওয়াটা সহজ নয়। তো যখন আপনি একটা জিনিস দেখতে হবে যে আপনার এই জব লসের জন্য আপনার অন্যভাবে লাইফে কি কি এফেক্ট করেছে, আপনার কি মানে ধরুন চিন্তা বেড়ে গেছে বলে আপনি খেতে পাচ্ছেন না ঠিক করে, আপনার ঘুম হচ্ছে না, আপনার এক্সপেকটেশন ফ্রম আদার মেম্বার্স, অন্য মানে পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে যে যারা আপনার উপর হয়তো নির্ভর ছিল, তাদের চিন্তাটাও আপনার উপর চলে আসছে কিনা, হ্যাঁ, সবকিছুই যেটা হলে তখন যেটা হয় কি, ফ্রাস্ট্রেশন থেকে আস্তে আস্তে ইরিটেবিলিটিটা শুরু হয়। আর ইরিটেবিলিটি, ফ্রাস্ট্রেশনটা যদি না মেনটেন করা যায়, না কমানো যায়, তখন আস্তে 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 একটা হেল্পলেসনেস আছে, যেটাকে বলে লার্নড হেল্পলেসনেস, যে আমার কিছুই হবে না, আমি ফেলিয়ার, ব্যাস হয়ে গেল, আমার এই নিয়ে থাকতে হবে, আমার কিছু না, করতে 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 মনের অবসাদের ব্যাপারটা চলে আসতে পারে। তাই জন্য আপনি এই ইরিটেবিলিটিটা হয়তো আপনাকে এক সাহায্য করছে যে একটা বড় রকম কোনো জিনিসের কাছ থেকে সেটাকে আটকে দেওয়া। আপনি যদি পারেন, আমি তো আপনার জব সম্বন্ধে জানি না, আর আপনি আমার কোনো মানে আন্দাজই নেই যে আপনি কি যাচ্ছেন, কিসের ভেতর দিয়ে যাচ্ছেন, সরি। তো সেই জন্য যদি কোনোভাবে আপনার মানে প্রিভিয়াস এমপ্লয়ারের সাথে কথা বলতে পারেন, কি অন্য কোনো জব নিয়ে করতে পারেন, কি যদি এখন এই মুহূর্তে জব মার্কেটটা আপনার পক্ষে ভালো নয়, অন্য কি কিছু স্কিলস আছে, সেই স্কিলস গুলো আপনি ডেভেলপ করতে পারেন, অন্য কি কিছু হবি, কি কিছু ইন্টারেস্ট আছে যেটা করতে পারেন, যাতে আপনার মাইন্ডটা একটু ডিস্ট্রাক্টেড থাকে, আর আপনাকে সারাক্ষণ ওই জব নেই, এরপরে কি করব, সারাক্ষণ ওই চিন্তাটা না করতে পারে। এক্স্যাক্টলি, মানে আমাদেরকে নিউ থট, মানে সবসময় খেয়াল রাখবেন যে কোনো কিছুই যে একটা জব হারিয়েছি বলে আমার জীবন, আমাদের কিছু শেষ হয়ে যায়নি বা লিমিট হয়নি, আমরা প্রতিনিয়ত সৃষ্টি করি। আপনিও অনেক কিছু করতে পারেন, আপনার শুধু মাইন্ডসেটটা প্রয়োজন। সাময়িকভাবে বাধা এসছে, সাময়িকভাবে একটা জব লস হয়েছে, সাময়িকভাবে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, নতুন কিছু করার কথা ভাবুন, যে ভাবনাটা আপনাকে আবার নতুন ডিরেকশন দেবে। আমাদের প্রত্যেককে জব করতে হবে এরকম কোনো কিন্তু কথা নয়, আমরা নিজেরা জব সৃষ্টি করতে পারি। ভাবুন ডিফারেন্টলি, ছোট করে শুরু করুন, আমি এটাই আপনাকে বার্তা দেব। এবং সেইভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন, হয় নতুন জব খুঁজুন অথবা নতুন কিছু করার চেষ্টা করুন, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিন। আমরা প্রতিদিন কত চ্যালেঞ্জের সম্মুখীন হই। লাইফ ইজ এ জার্নি, এনজয় ইট অ্যান্ড ডু ক্রিয়েট সামথিং। আমার তো মনে হয় এটাই আপনার জন্য যথেষ্ট। মানে আপনি একটা ডিরেকশন নিশ্চয়ই পাবেন এর থেকে, আমাদের কথা থেকে। তো আমরা অনেকক্ষণ ধরে আজকে আলোচনা করলাম, একটা বিশাল আলোচনা। আমরা মানে মেন্টাল হেলথ একটা সমুদ্র, মানে একটা টপিক। তো সেক্ষেত্রে কালেকটিভলি আমরা খুব প্রত্যেকটা বিষয়ই খুব সুন্দর করে আমাদের ম্যাডাম নিয়ে এসছেন আপনাদের সাথে, এবং সেই তথ্যগুলো আমরা আগামী দিনে খুব ছোট 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 করে অর্গানাইজড হইতে আরো এটাকে রিপোজিটরিতে করে রেখে দেবো ইউটিউব চ্যানেলে, যাতে করে এই প্রত্যেকটা পয়েন্ট আগামী দিনে আমাদের কাছে একটা রিসোর্স সেন্টার হিসেবে কাজ করে। তো এইভাবে আমরা সঠিক ইনফরমেশন আপনাদের কাছে নিয়ে আসবো। তো নিউক্রেড হেলথের আজকের এই প্ল্যাটফর্মের এই প্রোগ্রামটা আমরা এখনই শেষ করব। তো আপনাদের যদি আর কারো প্রশ্ন থাকে, ইমিডিয়েটলি যদি প্রশ্ন থাকে আমরা লিখতে পারেন, আমরা সেটা অ্যাড্রেস করব। আর ধন্যবাদ ডক্টর ম্যাডাম, আপনি সময় নিয়ে আমাদের ইউকে থেকে আমাদের কাছে বাঙালিদের, মানে বিশেষ করে এটা যেহেতু বাংলায় প্রোগ্রাম হচ্ছে, সেই রেসপেক্টে আমি বলছি বাঙালিদের, কারণ বাংলা ভাষা সবাই তো বুঝবে না। তো এই যে বাংলার মানুষের এই যে চ্যানেল, মানে আমাদের যে প্ল্যাটফর্মটা, স্পেশালি আমি ফোকাস করেছিলাম যখন ইউএসএ থেকে 4 বছর আগে থেকে আমি এটার কাজ করি, যে বাংলায় স্বাস্থ্য লিটারেসিটাকে একটু বাড়ানো,
চেষ্টা করা। মানে আমার তো লিমিটেড ক্যাপাসিটি, আমি তো এই কথাটাই বলছিলাম, আমাদের ব্যক্তিগত ক্যাপাসিটি, আমাদের ব্যক্তিগত ক্যাপাসিটির লিমিটেশন থাকবেই, সব সময় আছে, রাইট? তো সেই লিমিটেশনের মধ্যে থেকে আমি যতটা পেরেছি, একটা স্বাস্থ্যবিজ্ঞান একটা ওয়েবসাইটও করেছি যেখানে বাংলা ইংরাজি এই দুটো ল্যাঙ্গুয়েজে আমার স্বাস্থ্যবিজ্ঞানের তথ্য, আমাদের পিএইচডি সায়েন্টিস্ট আমাদের আছে যারা লেখে, সেগুলোকে নিয়ে আমরা করি আর কি। মানে শুধু হেলথ লিটারেসিটাকে ইমপ্রুভ করার জন্য আর অথেন্টিক ইনফরমেশন নিয়ে আসার জন্য, মানে যে ইনফোডেমিকের কথা এলো, এই ইনফোডেমিকের এগেনস্টে ওয়াল তোলার জন্য। তো যাই হোক, আমাদের নিউক্লিয়ার হেলথের এই প্রচেষ্টা কন্টিনিউ থাকবে এবং আপনারা প্লিজ আমাদের নিউক্লিয়ার হেলথের সাথে থাকুন এবং আগামী দিনে আমরা আরো নতুন নতুন এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন এক্সপিরিয়েন্স প্রফেশনালস দের নিয়ে এসে এই প্ল্যাটফর্মকে মানুষকে, সাধারণ মানুষকে এনরিচ করব, এই বার্তা আমি দিতে পারি। এবং এটা এই প্রোগ্রামগুলো আমি কন্টিনিউ করবো আমার নিজস্ব এফোর্ট দিয়ে। দেখুন আজকে রবিবার, শনিবার আমার আজকে শনি রবিবার ছুটি থাকে ইউএসএ সোম থেকে শুক্র কাজ, শনি রবিবার ছুটি। তো শনি রবিবার আমি এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করার চেষ্টা করি দিয়ে, যাতে করে জাস্ট টু কন্ট্রিবিউট সামথিং ডিফারেন্টলি দেন, মানে কিছু করা, মানে সেই প্রচেষ্টা করি। তার জন্য আজকে আপনাকে আমি ধন্যবাদ দেবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন দিন। যারা প্রথম থেকে শোনেননি, প্লিজ আমাদের এই প্রোগ্রামটা শুনবেন। এই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক ইনফরমেশন আপনারা পাবেন যেটা হয়তো আপনাদেরকে দিক খুলে দেবে, আপনাদের মেন্টাল স্টেটের, মানসিক অবস্থার হয়তো পরিবর্তন করে দিয়ে একটা গঠনমূলক দিকে আপনাদেরকে চালিত করতে পারে। এতটাই বলছি আমি, আজকের প্রোগ্রামটা এতটাই ইনফরমেটিভ এবং এতটাই বেস্ট ইনফরমেশনের উপর, এভিডেন্স বেসড ইনফরমেশনের উপর তৈরি। তাই আপনারা দেখবেন, যারা দেখেননি শেষের দিকে জয়েন করছেন, প্লিজ দেখবেন। তো আপনি যদি কিছু বলেন, এরপর আমরা প্রোগ্রামটা শেষ করবো। আপনার যদি কোনো বার্তা থাকে আমাদের বাংলার মানুষের জন্য, গ্লোবাল বাংলার মানুষের জন্য, আপনার যদি কোনো বার্তা থাকে আপনি দিতে পারেন। প্রথমেই বলবো যে অশেষ ধন্যবাদ আপনাকে মিস্টার ঘোষ যে আমাকে ইনভাইট করেছেন, আর এটা একটা ভীষণ ভালো প্রচেষ্টা। অ্যাওয়ারনেস তো যে কোনো রোগের জন্য ভীষণ দরকার। তবে একটা জিনিস বলবো, নিজে সাইকিয়াট্রিস্ট বলে, যে মানসিক রোগের ব্যাপারটাতে খুবই কম আছে সেরকম প্ল্যাটফর্মস আর কি, আর এভিডেন্স বেসটা ভীষণ দরকার। আমি বলবো সবাইকে যে যতটা আপনারা ফিজিক্যাল হেলথের জন্য, আপনারা শারীরিক হেলথের জন্য আপনারা চিন্তা করেন, সময় দেন, প্লিজ মানসিক হেলথের জন্যও করবেন, কারণ ওর মধ্যেও আমরা ভালো থাকতে পারি। মানসিক রোগ হওয়া মানেই যে দ্যাট ইজ দি অল এন্ড অল তা নয়, নিশ্চয়ই আমরা পারবো। এবং মানসিক রোগের অনেক টাইপ অফ লেয়ার্স আছে, তো যেরকম বললাম আর কি, ঘুমের ব্যাপার, হ্যাঁ, মেমোরি ব্যাপার আছে, আরো অনেক কিছু। এইটার মধ্যে সবকিছুর মধ্যে তো বলা যায় না। আজকেরটা ছিল কোভিড আর মেন্টাল হেলথ, কিন্তু আরো অন্যান্য অনেক কিছু আছে। আমি আশা রাখছি যে মিস্টার ঘোষ সেটা তুলে ধরবেন, কারণ ওনার এই প্রচেষ্টাটা সত্যি ভীষণ ভাবে আর কি আমি অ্যাপ্রুভ করবো, রেকমেন্ড করবো। প্লিজ শুনবেন, ওনাকে সাপোর্ট করবেন। সবাইকে বলবো যে ভালো থাকবেন, প্লিজ চিন্তা করবেন না, আমরা এটা নিয়ে ওই যেটা বলে না, উই শ্যাল ওভারকাম। তাই জন্য গুড মেন্টাল হেলথ টু অল। নমস্কার।